কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে এখন পর্যন্ত কি কি করাইছি এটা আমার কাছে এখন প্রপার নোট ডাউন নাই। একটু কাইন্ডলি একটু একটা রিসিভ করে। হ্যালো, জি বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হুম, হুম, 12টা জয়েন করেন। হুম, ঠিক আছে। হুম, আপনাদের ক্লাস হয় মনে হয় রবি, মঙ্গল, বৃহস্পতি না? ভুল গেছেন, এই জন্য পাচ্ছি না শীতটা। কাইন্ডলি আমাকে একটু বলবেন আমি কি কি আলোচনা করেছি আপনাদের সাথে? আপনাদের সাথে আলোচনা করেছি প্রপারলি কিওয়ার্ড রিসার্চ, তাই না? জি ভাইয়া, কেজিআর কিওয়ার্ড, কম্পিটিটর অ্যানালাইসিস, এলএসআই নিয়ে একটু কথা বলছিলেন। কিওয়ার্ডের মধ্যে সব চলে আসবে, অডিট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অডিট, এই তো ভাই, মানে কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে আর কি 3-4টা ক্লাস হয়েছে। আপনাদেরকে বলেছিলাম মাইক্রো ওয়ার্কার্স এর মধ্যে একটা অ্যাকাউন্ট করার জন্য আপনার সকলে নিশ্চয়ই ভাই একটু লাউডলি কথা বলতে হবে, কথা একদমই শোনা যায় না। রাখেন, আমি অনেক দূরে মাইক্রোফোন দিচ্ছি। ওকে, আমি বলছিলাম যে মাইক্রো ওয়ার্কার্স আপনার অ্যাকাউন্ট করেছেন, নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন, তাই তো? জি ভাই, জি ভাই শুনছি। আচ্ছা, পিক ওয়ার্কার্স এবং মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করেছেন? জি ভাই করা আছে। জি ভাই করছি। ফাইবার তো আপনাদের আগে থেকে করা আছে না? হ্যাঁ হ্যাঁ, আগে থেকে করা আছে। এরপরে গত ক্লাসে দিয়েছিলাম এসইও ক্লার্কে করছেন? এসইও ক্লার্কে, হ্যাঁ ভাই এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করা হয়েছে, কিন্তু ভালো করে সাজানো হয় নাই। ওটা না, অ্যাকাউন্ট করার পর অ্যাবাউট আস সাজাতে বলছিলাম তো। এরপর আপনাদেরকে সবসময় যেতে হবে কোন জায়গায় কম্পিটিশন কম। আচ্ছা, অনেকে আছেন না এখানে, অনেকে আছেন না যাদের অনেক পরিচিত চাচাতো ভাই, মামাতো ভাই, কাজিন ওর বন্ধুরা অনেক জায়গায় এডিটিভি ট্রেনিং করতেছে না? তাদের কাছ থেকে যখন জিজ্ঞেস করবেন যে তোমরা কোথায় কাজ করতেছো, তারা কিন্তু সবাই এক বাক্যে বলবে ফাইবারে কাজ করছে। তো আমাকে এই জন্য ফাইবার নির্ভরতা কিছুটা কমাতে হবে, কারণ ফাইবারে তো সবাই কাজ করছে। আমি ডিফারেন্ট কোথাও কাজ করি, ডিফারেন্ট কোনো মার্কেটে কাজ করি। যেমন অনেকে কিন্তু এসইও ক্লার্কে যাচ্ছে না, যাচ্ছে কিন্তু সংখ্যাটা খুবই কম। অনেকে কিন্তু আপনার আপওয়ার্কে যাচ্ছে না, গেলেও সংখ্যাটা খুবই কম। আপওয়ার্কের সংখ্যাটা খুবই কম, কারণ হচ্ছে আপওয়ার্কে যখন আপনি বিট করবেন, প্রতিটা বিটের জন্য কিন্তু খরচ আছে, নিশ্চয়ই জানেন এটা। প্রতিটা বিটের জন্য আপনাকে একটা খরচ করতে হয়। আমি যদি আপনাকে অন অ্যাভারেজ খরচটা বলি, তাহলে 60 সেন্ট থেকে শুরু করে 90 সেন্ট পর্যন্ত, আপনাকে 60 সেন্ট বলবো না, সরি, প্রতিটা কানেক্টর, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, প্রতিটা কানেক্টর দাম হচ্ছে 15 সেন্ট করে। প্রতিটা কারেন্টের দাম যদি 15 সেন্ট করে হয়, এখানে অন এভারেজ হচ্ছে আপনার 2 কানেক্ট থেকে শুরু করে আপনার প্রয়োজন হয় 6 কানেক্ট পর্যন্ত। সর্বোচ্চ এভারেজ থাকে 4 কানেক্ট, সবচেয়ে বেশি কাজ থাকে 4 কানেক্টে। তাহলে আমি বলতে পারি 30 সেন্ট থেকে শুরু করে প্রতিটা কাজের জন্য আপনাকে খরচ করতে হবে 30 সেন্ট থেকে শুরু করে 90 সেন্ট পর্যন্ত। অনেকে আছে এটা নিয়ে একটু ভয় পায়, কারণ হচ্ছে কি একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা কাজে তারা অ্যাপ্লাই করে ফেললো, কিন্তু দেখা যাচ্ছে কি আলটিমেটলি কোনো রেজাল্ট আসতেছে না। এই জন্য তারা একটু ভয় পেয়ে যায়, না না না, অনেক অনেক রেজাল্ট আসতেছে না, আমরা আলটিমেটলি ভয় পেয়ে আর করে না। আপওয়ার্ক এমনি ফ্রিল্যান্সারে দেখেন, ফ্রিল্যান্সারের একই অবস্থা, যাচ্ছে কিন্তু তুলনামূলক কম। ফ্রিল্যান্সারে যারা যাচ্ছে তারা হচ্ছে কি বেশিরভাগ, যেটা আপনি খেয়াল করেন, তারা গ্রাফিক্স রিলেটেড যারা আছে তারা ফ্রিল্যান্সারে যাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি না। এখানে আমার টার্গেট হচ্ছে, আমি যদি মার্কেট প্লেসটাকে 3টা ভাগে ভাগ করি, বাকিটা আপনাদের সাথে আমি জাস্ট প্ল্যানিং করছি, বাকিটা হচ্ছে আপনারা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবেন, আপনারা আমি কোন মার্কেট প্লেসে কি কি ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিস গুলো বলে দেবো। আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে আজকে জানবো। আপনারা সকলে তো ফ্রিল্যান্সারের নাম শুনছেন, তাই না? জি ভাই, freelancer.com। জি, freelancer.com, রাইট। আমি কিছু মার্কেট প্লেস ভাগ করি। প্রথমে ভাগ করব যে মার্কেটগুলোতে সার্ভিস সেল করা যায়। সার্ভিস বলতে আপনারা দেখতেছেন ফাইবারের মধ্যে গিগ সেল করা যায় আর কি, ওগুলোকে বলা হয় সার্ভিস মার্কেট প্লেস। এখানে সার্ভিসও সেল করা যায়,
আবার সার্ভিসের পাশাপাশি কিন্তু বিভিন্ন জিনিসও এখানে সেল করা যায়। সার্ভিসের পাশাপাশি বলতে আমি বোঝাচ্ছি, আপনি চাইলে কিন্তু বিটও করতে পারেন। কোন বায়ার একটা কাজ দিল, বায়ার রিকোয়েস্ট আসলো, সেখানে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটাকে বাদ দিয়ে এদের মূল ফোকাসটা কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, ফাইবারের মূল ফোকাসটা কিন্তু গিগে, এসইও ক্লার্কের মূল ফোকাসটা কিন্তু গিগে। আমি এই জন্য মার্কেট প্লেসটাকে 3 ভাগে ভাগ করি। প্রথমে আমি নাম দিই সার্ভিস প্লেস। 1 নম্বরে আমি দিলাম ধরুন ফাইবার কে রাখে, 2 নম্বরে আমি দিলাম রাখলাম, 3 নম্বর একটা মার্কেট প্লেস আমি আজকে দিব আপনাদেরকে, একটু এটা গ্যাপ রাখলাম। এরপরে কিছু মার্কেট প্লেস আছে যেটাকে বলা হয় মাইক্রো মার্কেট প্লেস, মাইক্রো ছোট ছোট কাজ করা যায়। যেমন আপনারা তো দেখেছেন গত ক্লাসে মাইক্রো ওয়ার্কার্স, এরপরে আরো বলেছিলাম পিক ওয়ার্কার্স। এটা হলে এনাফ হয়ে যাবে। আর কিছু মার্কেট প্লেস আছে যেখানে কিন্তু আমাদেরকে বিট করতে হয়, যে কাজের জন্য বায়াররা কাজ দিয়ে দেয়, আপনাকে সেখানে গিয়ে বিট করতে হবে, বিট করে করে কাজটাকে আপনাকে আদায় করে নিতে হবে। ওই আমাদের ধরে নিই নাম দিতে পারি আমি, অনেক বড় বড় আছে টপ মার্কেট প্লেস বলি। টপের মধ্যে কিন্তু ফাইবারও আসে, এসইও ক্লার্কও আসে, তাও আমি এটাকে টপ মার্কেট প্লেস বলি। টপ মার্কেট প্লেসের মধ্যে আসে, আমি জাস্ট 2টা মার্কেট প্লেসের নাম দিব, 2টা 3টা দিই। এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছেন আমার কথা ভালোভাবে? জি ভাইয়া। শোনা যাওয়ার কথা, আমি ক্লিয়ার শোনা যাচ্ছে। জানি না আপনি কেন আজকে শুনতেছেন, আমি ট্রাই করছি ক্লাস থেকে কথা বলার জন্য। তো আমি এখানে একটা মার্কেট প্লেস দিয়ে দিই। আপনারা তো ফাইবারের নাম সবাই শুনছেন, আচ্ছা এখানে কি এমন কোনো মার্কেট প্লেস আছে যেটার নাম আপনারা আগে শুনেন নাই? গুরুটাকে বারণ করলো কিনা আমি একটু চেক করে নিই। নট শিওর। GURU হবে। জি আর ইউ, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। ঠিক আছে, জি আর ইউ, ঠিক আছে। ওখানে ফাইবার সম্পর্কে সবাই শুনছেন, এটা সবাই জানেন, আমি কোয়েশ্চেনটা করবো না। এখানে এমন কোনো মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসটা সম্পর্কে আপনি শুনেন নাই? দেখেন তো কারোর কাছে আছে কিনা এরকম নতুন কোনো কিছু। দু একজনের কাছে হয়তো বা গুরুটা হতে পারে, জি ভাই গুরুটা। দু একজনের কাছে হতে পারে, কিন্তু আপনি একটু জানিয়ে রাখি, ওয়ার্ল্ডের প্রথম মার্কেট প্লেসের নাম হচ্ছে guru.com। ফ্রিল্যান্সার বলেন, আপওয়ার্ক বলেন, বা এখানে যতগুলো মার্কেট প্লেস বলি না কেন, ওয়ার্ল্ডের প্রথম মার্কেট প্লেসটা হচ্ছে guru.com। না না, ম্যাক্স বাউন্টি হচ্ছে কি, এটা আপনার সিপিএ মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। ওদিকে আমরা তো ওখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে তো আমার দিন যাবে না, আমার পুরো কোর্স শেষ হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এই মার্কেট প্লেসের তালিকা তৈরি করলাম। এখানে সবাই সব মার্কেট প্লেস সম্পর্কে শুনেছেন, হয়তো গুরুর নামটা শুনেন নাই, কারণ হচ্ছে ওরা মার্কেটিং পারপাসে অত বেশি আসলে পাবলিসিটিটা করে নাই, ওরা আসলে ওইখানে এত বেশি পপুলার না, যে কারণে হয়তো বা আপনার নাম শুনেন নাই। এখানে আরেকটা মার্কেট প্লেস লেখা যেত, যেটা খুবই ভালো মার্কেট প্লেস, সেটা হচ্ছে পিপলস পার আওয়ার। এটা আমি লিখলাম না এই জন্য, কারণ পিপলস পার আওয়ার এখন কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভালে খুব প্রবলেম হচ্ছে। আর যেহেতু আমার কাছে আমি লিখি নেই এই জন্য, কারণ আমার কাছে অত সময় নাই যে আপনাদের ওইটাকে নিয়ে 2-3 দিন গবেষণা করার মতো সময় নেই। তো এই জন্য আমরা ফার্স্টে এখান থেকে কিছু রিভিউ নিয়ে নেব। ধরুন আমরা রিভিউ নিলাম, 10টা রিভিউ নিতে আমাদের 1 থেকে 2 দিন বেশি সময় লাগার কথা না। এরপর আমরা এখানটাকে টার্গেট করবো, এখান থেকে যখন 2 একটা কাজ পেয়ে যাব,
আমরা এই কাজের ইনভেস্টকৃত অর্থ দিয়ে আমরা এগুলোতে কাজ করার ট্রাই করবো। এই কাজ থেকে তো আমি নিশ্চয়ই একটা অর্থ পাবো। ধরে রাখি ফাইবারে কাজ করছেন $20 ইনকাম করছেন, সেই $20টা $16 পাবেন। $16 আপনি এখানে ইনভেস্ট করেন আপওয়ার্কে। আপওয়ার্কে যদি আপনি $16 ইনভেস্ট করেন, 16/15 ভাগ করলে যত হয় আপনি ততটা কানেক্ট হয়ে যাবেন। দ্যাট মিনস আমি যতটুকু ফিল করি আপনার $1 10টা কানেক্ট পাওয়া যায়। $1 যদি 10টা কানেক্ট পাওয়া যায় তাহলে $16 কানেক্ট পাওয়া যাচ্ছে কয়টা? 160টার মতো। $1 10টা না, সরি 1.5 এ 10টা পাওয়া যায়। 1.5 এ 10টা পাওয়া যায়। 104-5টা পাওয়া যাবে 100-র উপরে। ধরেন 100টা ধরেন, হ্যাঁ 100টা ধরে নিই। 100টা ধরে নিই। 100টাকে আমি অন এভারেজ 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে কেন ভাগ করতে হবে এটার কারণ আছে। কারণ কোনোটা দেখবেন 4 কানেক্ট খরচ হবে, কোনোটা দেখবেন 6 কানেক্ট খরচ হবে। কারণ আপনাকে প্রতিটা অ্যাপ্লাইয়ের উপর, প্রাইজিং এর উপর, বায়ারের ইচ্ছার উপর ভিত্তি করে এখানে কিন্তু কানেক্ট নির্ধারণ করা হয় যে এই জবটার জন্য আপনাকে, আমি এমনও জব দেখেছি $400 একটা জব ভাই কথা বুঝতেছি না। অনেকে আমার কথাটা বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না, এটাই তো প্রবলেম ফিল করতেছি আমি। ভাই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ইজিলি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমরা অনেক ভালোভাবে শুনতে পাচ্ছি। যে দুই একজনের প্রবলেম হচ্ছে, আপনার লিঙ্ক নিয়ে সাথে যাবো, জয়েন করেন, আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এখানে কানেক্টের কথাটা আমি একটু বলে নিচ্ছি, যেহেতু এখানে যারা আছেন তারা কিন্তু একদম নিউ না। আজকে আমার কথাটা প্রথম শুনতেছেন না বা ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম জানতেছেন না, তারা আগে থেকে এগুলো জানে। প্রতিটা জবে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিছু কানেক্ট খরচ করতে হবে। আপনি যদি চিন্তা করেন, আপনি যদি একটা চাকরির জবের জন্য কিছু অ্যাপ্লাই করতে যান, আপনার কিছু টাকা খরচ হয় না? আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, যে অ্যাপ্লিকেশনটা বের করতে হয়, ডাকযোগে পাঠাতে হয়। আমি বাকিটা ব্যাংক ড্রাফটের কথা বাদ দিলাম, ওটা বাদ দিলেও তো আপনার 100-150 টাকা খরচ হয়। ঠিক একই রকম ভাবে এখানেও যখন আপনি কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন, সেই অ্যাপ্লাই জন্য খরচটা কম হবে। এটার পেছনে কয়েকটা কারণ আছে, একটা মোটিভ আছে। মোটিভটা হচ্ছে এরকম, যখন একটা সময় ছিল যখন কিন্তু অ্যাপ্লাই করার জন্য কোনো কি রাখতো না, কানেক্ট রাখতো না, তখন মানুষ করতো কি, যে বুঝতো না সেও অ্যাপ্লাই করতো। তাহলে দেখা যেত কি কয়েক মিনিটের মধ্যে এখানে কয়েকশো অ্যাপ্লাই করে যেত। এটা একটু গ্যাদারিং হয়ে যেত আসলে, তখন কোয়ালিটি কাউকে পাওয়া যেত না। এখন যেহেতু প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য একটা খরচ হয়, 30 সেন্ট থেকে শুরু করে 90 সেন্ট কিন্তু আপনার খরচ হয় প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য অন এভারেজ। তো মানুষ কিন্তু এখন ভেবে চিন্তে কি করে অ্যাপ্লাই করে, কারণ সে জানে যে তার এখানে অর্থ খরচ হবে। সে ভুল যদি এখানে সাবমিট করে তাহলে তার অর্থটা কিন্তু নষ্ট হবে। সেজন্য মানুষ কিন্তু অ্যাপ্লাই কম করতেছে। আগে যেখানে 1000 অ্যাপ্লাই করতো, সেখানে এখন অ্যাপ্লাই করতেছে 7টা 8টা 10টা বেশি অ্যাপ্লাই করে না, বা 50টা বেশি অ্যাপ্লাই করে না। বুঝতে পারছেন? তো আপনি এখান থেকে অন এভারেজ 20টার মতো কি করতে হবে না, অ্যাপ্লাই করতে হবে। আপনি 20টা অ্যাপ্লাই যদি প্রপারলি করতে পারেন, আপনি এখান থেকে কিন্তু আরো কিছু, এখান থেকে 1টা বা 2টা কাজ আপনি পেয়ে যেতে পারেন। প্রপারলি যদি 20টা অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাকে ড্যাম শিওর দিয়ে বলছি, আপনি এখান থেকে মিনিমাম 1টা বা 2টা কাজ পেয়ে যাবেন। 1টা 2টা কাজ পেয়ে গেলে এই কাজগুলো হচ্ছে লং টাইম কাজ হয় এবং বড় প্রজেক্টের কাজ হয়। এখানে কিন্তু ছোট ছোট ফাইবারের মধ্যে ছোট ছোট প্রজেক্ট না। আপওয়ার্কের একটা প্রজেক্ট কিন্তু বিশাল বিশাল হয়। বুঝতে পারছেন? আমি আমার লাস্ট যে প্রজেক্টটা করেছিলাম সেটা ছিল $3000 প্লাস ছিল। একটা কাজে $3000 প্লাস ছিল। তো এখানে আপনি অনেক বড় বড় প্রজেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা প্লাস পয়েন্ট। এখানে রিপোর্ট পার আওয়ারটা আমি অ্যাডটা করে নতুন একটা মার্কেট প্লেস আমি অ্যাড করছি। আমার কাছে মনে হচ্ছে যে এখানে 90% স্টুডেন্টই থাকবে এমন, যারা এই মার্কেট প্লেসটার নাম আগে শুনেন না। 90% আমার কাছে মনে হচ্ছে, নট শিওর। এই মার্কেট প্লেসটা কারা কারা দেখছেন? জি আমার অ্যাকাউন্ট আছে ভাই এখানে। আচ্ছা, একজন। দেখলে জি ভাইয়া, এটা পরিচিত ভাইয়া। তাহলে আমি যেটা বলেছিলাম যে 90% যেটা বলেছিলাম, আমার মনে হয় আমার কথাটাই রাইট হচ্ছে। দুই একজন হয়তো বা জানতে পারে। এগুলোতে আমরা যখন কাজ করব, এগুলোতে কিন্তু কম্পিটিশন কম, কিন্তু কাজ আছে। আমরা এখানে গিয়ে আমরা আমাদের সার্ভিসগুলোকে আমরা এখানে সেভ করব। ঠিক আছে, তাহলে আমরা এখানেও এখানে অ্যাকাউন্ট করাটা আহামরি কাজ না। শুনুন, অ্যাকাউন্ট করে প্রোফাইল তৈরি করাটা খুব একটা কঠিন কাজ না। এগুলো কিন্তু এগুলোকে বাইরে পাবলিসিটি করবেন না, কারণ আপনি বাইরে পাবলিসিটি করা মানে নিজের পায়ে নিজের কোড়াল মারতেছেন, এটা মনে করবেন। এই লিস্টটা আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং আমি বলে দিচ্ছি আমার এই 5টা জায়গাতে আমার অ্যাকাউন্ট লাগবে আপাতত। এদিকে আমি একটু পর দিকে যাবো, আপনাদের ট্রেনিং শেষের দিকে এদিকে যাবো, আপাতত না। আমি চাচ্ছি যে এখান থেকে কিছু আর্নিং করিয়ে সেই আর্নিং গুলো নিয়ে আমি এখানে যাই। ধরুন আমি মিনিমাম এখানে যাওয়ার সময় আমাকে একদম মিনিমাম $10 থেকে $15 আমি ইনভেস্ট করে যাবো। আমি একদম খালি হাতে যেতে যাচ্ছি না। $10 থেকে $15 নিয়ে যেতে পারলে আমার মনে হয় যে
যারা এখানে আছেন তাদের প্রত্যেকের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা একটা স্টেবল হয়ে যাবে। আপনি একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং চলে যেতে পারবেন, মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং চলে যেতে পারবেন যদি আপনি এখানে আসতে পারেন। আবার আমি এটা বলবো না যে আপনি নিজের থেকে $15 ইনভেস্ট করে আসেন, কারণ অনেকে বলবেন যে $15 ইনভেস্ট করছি স্যারের কথা মতো, এখন তো আমার লস। আমি আপনাকে ফাইবার বা অন্য মার্কেটপ্লেস থেকে ইনকাম করিয়ে সেই ইনকামটা বলছি এখানে ইনভেস্ট করেন। তাহলে আপনার যদি কোনো কারণে আপনি যদি ভুল কিছু করেন সেক্ষেত্রে আপনার মনে আফসোস থাকবে না যে না আমার নিজের প্রপার্টি থেকে যায়নি, মার্কেটপ্লেসের টাকা মার্কেটপ্লেস থেকে দিলাম। আমরা আমাদের লাইফে কাজ করতে গিয়ে অনেক জায়গায় অনেক ইনভেস্ট করেছি, কিছু কিছু জায়গায় ইনভেস্ট করার পর আমি প্রপার রেজাল্ট পেয়েছি, কিছু কিছু জায়গায় আমি প্রপার রেজাল্টটা পাইনি। বুঝতে পারছেন? এখন আমরা এদিকে যাবো না, আপাতত লিস্টটাকে মনে রাখলাম, আমরা পরে একটা সময় যাব মার্কেটপ্লেস থেকে। এই লিস্টটাকে আপনারা রেখে দেবেন, ওকে? এখন আপনারা আমাকে বলেন এখান থেকে 10টা কাজ করার জন্য আমার কি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কোনো হেল্প করতে হবে? আপনারা তো এখানে অ্যাকাউন্ট করেছেন, মাইক্রোওয়ার্কার্স এবং ক্লিক ওয়ার্কার্স। আমাকে প্রথমে বলেন কারা কারা অ্যাকাউন্ট করেননি, আর যারা যারা করেননি বলবেন তাদেরকে বাদ দিয়ে সবাই অ্যাকাউন্ট করেছে এটা ধরে নেব। যারা যারা করেননি তারা নো লিখে দেন, কাইন্ডলি ইয়েস লেখার দরকার, কিন্তু যারা যারা করেননি কমেন্টের মধ্যে নো লিখে দেন যাকে করেননি। আর যারা যারা নো লিখবেন না তাদের বাইরে সবাই করছেন আমি ধরে নেব। 2 জন লিখছেন, ওনারা করেন নাই। আচ্ছা, বাকিরা কি করেন নাই? কোন মার্কেট প্লেসে ভাই? 2R2 এই যে দুইটা দেখতেছেন সিলেক্ট করা আছে, দুইটা। ও এই দুইটাতে করা আছে। আপনার থাকলে লেখার দরকার নাই, একবার নো লিখছেন মনে হয়। আপনাকে আগে যে কোয়েশ্চেনটা করা হয় সেটা আনসার করেন, ইয়েস অর নো, এর পাশে কিছু লিখিয়ে না। আপনারা অনলি নো লেখেন, বাকি নিজ লিখিয়ে না। কেউ যারা করছেন করেননি তারা নো লিখতে হবে, বাকিদেরকে আমি ধরে নেবো বাকিরা সবাই করছে। সংখ্যাটা কিন্তু নেহায়েত কম না, অনেক বড়। কাইন্ডলি আপনারা একটু বলবেন আমাকে যে আপনারা কেন করেননি, ঠিকঠাক বুঝছেন আপনি করেননি কেন? মার্কেট প্লেসে সময় দেওয়ার মতো আর নিজেকে এখন গড়ে তুলতে পারছি আমার মনে হয় না, দিকে এখন আমি মার্কেট প্লেসে না। বুঝি নাই আপনার কথা। না, আমি যে কোনো বায়ারকে সন্তুষ্ট করতে পারবো নিজের কাজ দিয়ে, সেইটা আমার পক্ষে এখন মনে হচ্ছে না যে আপনার মনে হয় যে ভাই এখানে তো ট্রেনিং করবেন, আমি এখানে ট্রেনিং ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। না আপনি যদি আপনার মতামত নিয়ে চলেন তাহলে তো হবে না। না, আমি তো আমি আপনার আমি আপনার মেন্টর ছিলাম, তো আপনি যে এখন একটা কথা বললেন এটা কোনোভাবে আমার কাছে সন্তোষজনক মনে হয়নি। আমার জন্য আমার কাছে মনে হয়েছে কথাটা আমার জন্য অপমানজনক। তার মানে আমি আপনাকে গত ক্লাসে বুঝাতে ব্যর্থ হয়েছি। না না ঠিক আপনি সময় পান কি বলবো না, এটা একটা কথা হতে পারে। আপনি মনে করেন আপনি এখন এলিজিবল, এখানে আমি তো আপনাকে অ্যাকাউন্ট করতে বলেছি, এখানে তো আমি আপনাকে আহামরি কোনো কিছু করে দিতে পারবো না। অ্যাকাউন্ট করাটা তো খুব কঠিন কাজ না। আপনি যদি এখন চান আপনি 5 মিনিটে 2টা অ্যাকাউন্টই করতে পারবেন। ঠিক আছে ভাই, কিন্তু আমি আজকে ফার্স্ট শুনছি ভাই। এখন আপনি বললে করতে হবে না, করতেই হবে, এটা তো করতেই হবে, অবশ্যই করতে হবে। না ভাই, আমি না করার কারণটা কিন্তু আমি যে কাজ করব সেটা আমি পারফেক্টলি করতে পারবো কিনা সেই জন্য আর কি, এই জন্য করি না। অ্যাকাউন্ট খোলা তো আমারই কিছু না। ভাই ভালোভাবে একটু শুনে নেবেন। প্রথম কথা হচ্ছে এখানে যে কাজগুলো আছে, এটা মার্কেট প্লেস থেকেও ইজিয়েস্ট জব। আপনি নিশ্চয়ই দেখেছেন মার্কেট প্লেসে যে কাজগুলো আছে বা যে কাজগুলো বিট করে নিতে হয়, এই কাজগুলোর থেকেও এই কাজগুলো অনেক সহজ। আমরা এগুলো করছি কারণ আমাদের কনফিডেন্স লেভেলটাকে বিল্ড করার জন্য। বুঝতে পারছেন? যে ব্যক্তি আপনি এটা দেখে যদি আপনার মনে হয় যে আপনি ডিমোটিভেট হন, যেটা আমার পক্ষে আমি পারবো না হয়তো বা, তাহলে আপনার পক্ষে মার্কেট প্লেসে কাজ করাটা কঠিন হয়ে যাবে।
সত্যি বলছি, অনেস্টলি বলছি। এরপরে উনি তো করবেন বললেন। সাইফুল ইসলাম ভাই বলেন। মনির ভাই, জি, শুনতে পাচ্ছি আমি। আচ্ছা আমি লাস্ট আপনার কিওয়ার্ড অ্যানালাইসিসের ইয়ার উপরে আমি কিছু প্র্যাকটিস করছি। এখন ডিরেক্ট মার্কেট প্লেসে আর কি কাজের জন্য যাইতে যাচ্ছি। তো আমি একটা ডেমো একটা ফাইল ক্রিয়েট করছি, একটু কাইন্ডলি চেক করে দেখবেন যে এখানে কম্পিটিটর অ্যানালাইসিসে আর কি ইনক্লুড করলে ভালো হয় অথবা কি বাদ দিলে ভালো হয় একটা। আপনি ক্লাসের শেষে দিকে করেন, হ্যাঁ? আমি এখন যে ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ইসলাম ভাইকে যে প্রশ্নটা করেছে উনি ওই প্রশ্নটা আনসার করবেন। সাইফুল ইসলাম ভাই কি শুনতেছেন আমাকে? আমরুন নাহার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরুন নাহার কি জি আমাকে ভাইয়া শুনতে পাচ্ছি। জি আপনি জি অ্যাকাউন্ট জি করেননি ভাইয়া। কেন? ভাইয়া আমি ফাইবারে তো অ্যাকাউন্ট আছে, তো আমি প্লাস গ্রাফিক্সের একটু কাজ নিয়ে একটু ব্যস্ত আছি অফলাইনে, তার জন্য ওই দুইটা আর কি খোলা হয়নি, কারণ কতক্ষণ লাগবে ফাইবারেই বেশি বলেন? সময় দিতে পারছি না তো। কতক্ষণ সময় লাগবে দুটো করতে? আপনি আমাকে বলুন। 10 না মিনিট ভাইয়া, আমি হয়ে যাবে। চাচ্ছিলাম কি, ধরেন মার্কেট প্লেসে যদি বেশি সময় দিতে পারি তাহলে অ্যাকাউন্ট করতাম, আর আপওয়ার্কে করিনি কারণ ওখানে তো না, 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 ইয়া আমি লাগে। আসলে আমি এত দূরে যাচ্ছি না। আমি বললাম যে শুধু এই দুইটা মার্কেট প্লেস, অনলি এই দুইটা মার্কেট প্লেস। আচ্ছা ভাইয়া, তাহলে আমি আজকে অ্যাকাউন্ট খুলে ফেলবো, আজকের মধ্যে যারা অবশ্যই। যারা করেননি আমার কাছে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা জি জি। অ্যাকাউন্টটা করে ফেলেন। আর একজন ভাই আমাদেরকে প্রশ্ন করছেন যে এখানে একটা এক্সাম আছে, এটা কিভাবে দিতে হবে? এক্সাম দিতে হবে, এক্সামে দুই ধরনের কোয়েশ্চেন আসবে। একটা হচ্ছে একটা ফ্যাক্ট দেওয়া থাকবে। আপনি যখন এক্সাম দিতে যাবেন তখন আপনার কাছে একটা এফএকিউ আসবে, দ্বিতীয় সার্চ কোয়েশ্চেন আসবে। সেখানে একটা বিশাল একটা ব্রিফিং থাকবে। ওই ব্রিফিং থেকে তারা 3টা কোয়েশ্চেন করবে, 3টা কোয়েশ্চেন ব্রিফিং থেকে। তারা কিভাবে পেমেন্ট দেয়, তারা কোন কাজগুলো অ্যাকসেপ্ট করে, তখন তারাই এফএকিউতে লিখে দেবে। আপনাকে জাস্ট একবার করে দেবে। এখন আপনি যদি এক্সাম দেওয়ার সময় এফএকিউটা করেন তাহলে কিন্তু আপনার পক্ষে এক্সাম দেওয়া পসিবল না, কারণ এক্সাম এবং এফএকিউ করার জন্য টোটাল আপনাকে 10 মিনিট সময় দিবে। এই জন্য মাইক্রো ওয়ার্কার্সের জায়গাতে এফএকিউটা আছে। সাপোর্টের মধ্যে যখন আপনি যাবেন সেখানের মধ্যে এফএকিউটা আছে। ওইখান থেকে গিয়ে এফএকিউটা আগে ভালো করে পড়ে নেবেন। এফএকিউ থেকে প্রশ্ন আসবে টোটাল 3টা বা 4টা, আমি একদম মনে নেই, 3-4টা প্রশ্ন আসতে পারে এফএকিউ থেকে। এরপরে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসতে পারে 3টা, ইংলিশ, এটা আপনাকে দিতে হবে। এরপরে লাস্ট আসবে যেটা ভার্ব থেকে কিছু প্রশ্ন আসবে 2টা, এগুলো খুবই সহজ, 2টা বা 3টা প্রশ্ন আসবে ভার্ব থেকে, এগুলো খুবই সহজ। টোটাল সম্ভবত 10টা প্রশ্ন হবে। ইংলিশের মধ্যে 6টা হতে পারে, আর মাইক্রো ওয়ার্কার্সের উপর 4টা হতে পারে। মাইক্রো ওয়ার্কার্সটা আপনি পাবেন হচ্ছে এফএকিউ, এবং এখানে 10টার মধ্যে 9টা বা 8টা প্রশ্ন আসতে পারে, মেবি 8টা প্রশ্ন আসতে পারে। 8টার মধ্যে আপনাকে আপনার 6টা প্রশ্নের আনসার হইতে হবে। যদি 6টার কমে আনসার হয়, যদি আপনার কোনো কারণে 3টা আনসার ভুল হয়, সেক্ষেত্রে আপনাকে ফেল হিসেবে চিহ্নিত করা হবে। টোটাল এখানে 2বার আপনি এক্সামটা দিয়ে এখানে পাস করার চান্সেস পাবেন। যদি প্রথমবার যদি ফেল করে সেক্ষেত্রে আপনার কাছে শুধুমাত্র স্পোকেন ইংলিশ নামে একটা পরীক্ষা হবে, টোটাল 4বার পরীক্ষা হবে। এটা দিয়ে আপনি কাজ সারতে পারবেন। বুঝতে পারছেন? আমি তাও একটু করে দেখিয়ে দিচ্ছি মাইক্রো ওয়ার্কার্সের ট্যাগটা করতে বলবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা ডেমো অ্যাকাউন্ট করছি। যদি খেয়াল করেন এই কর্নারের মধ্যে একটা সাপোর্ট নামে একটা অপশন আছে। সাপোর্টে যাবেন, সাপোর্টে গিয়ে দেখেন একটা প্রশ্ন আছে কি গাইডলাইন এফএকিউ। এই গাইডলাইনটা আপনাকে পরীক্ষার আগে ওরা দিবে, যেখানে একটা গাইডলাইন আছে, পরীক্ষার আগে এই গাইডলাইনটা আপনাকে দিয়ে দেবে। এখান থেকে তো মাস্ট একটা প্রশ্ন আসবে, এখান থেকে কি কি কাজ করা যাবে না, এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। এই টেস্টটা থেকে 3টা বা 4টা প্রশ্ন ওরা আপনাকে দেবে এই টেস্টটা থেকে। আপনি এক্সাম দিতে গেলেও এই টেস্টটা আপনাকে শো করবে। এর নিচে কি লেখা থাকবে
এক্সামের অপশন নেক্সট ডে অফ এক্সাম অপশন লেখা থাকবে। এটাতে যখন আসবেন সাথে সাথে কি হয়ে যাবে, আপনার টাইমটা কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে। তখন দেখা যায় কি এটা পড়তে পড়তে আপনার 3-4 মিনিট 5 মিনিটে তো কখনো কতটুকু পড়াটা পসিবল না, 5-10 মিনিট এমনি চলে যাবে। এই জন্য আপনারা করবেন কি সাপোর্ট থেকে এখানে গাইডলাইন অ্যাক্টিভিটিতে আসবেন, গাইডলাইন অ্যাক্টিভিটিতে সেটা করবেন। এটা করলে কিন্তু 3-4টা প্রশ্ন পেয়ে যাবেন। আর ইংলিশটা হচ্ছে আপনার নিজের উপর। এবার কিন্তু ক্লাস কোশ্চেন আর আরেকটা অপশন আছে, এখানে আসবেন, এখানে এসে সেম জিনিসগুলো পাবেন। এখান থেকে একটা বা দুটো প্রশ্ন আসবে, ধরুন আপনার ওই যে একটু গাইডলাইন একটু আর এখান থেকে তোরা দুই জায়গা থেকে মিলে আপনার 3-4টা প্রশ্ন ওরা দিবে। তো দুইটা জায়গা একটু পড়ে নিতে হবে আপনাদের, বুঝতে পারছেন? দুটো জায়গা পড়ে নিলে আপনারা এখান থেকে প্রথমে 3টা বা 4টা প্রশ্ন যেগুলো আসবে এগুলো ইজিলি আনসার করতে পারবেন। সেকেন্ড হচ্ছে ইংলিশের প্রশ্নগুলো একজনের প্রশ্নের সাথে কিন্তু আরেকজনের প্রশ্ন কখনোই মিলবে না, টোটালি ডিফারেন্ট হবে, টোটালি ডিফারেন্ট প্রশ্ন হবে। তো আপনারা যদি কেউ মনে করেন যে আমার প্রশ্নের সাথে আমার প্রশ্নের সাথে মিলে যাবে, এটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা হবে। ওকে, র্যাপিড আপনি এখান থেকে পড়ে নেবেন। আর এখানে এক ধরনের কাজ আছে, এখানে যখন আপনি দিনের বেলায় বারবার করে লোড দিতে থাকবেন, বারবার করে যখন আপনার লোড দিবেন দিনের বেলায়, তখন এখানে কিছু কাজ আছে, ইমেজ টাইপের কিছু কাজ আছে। আমি যদি আপনাকে একটু দেখাই, আমার স্ক্রিনশটটা একটু দেখতে পারলে বলবেন আমাকে। এই স্ক্রিনশটটা কি দেখা যাচ্ছে ভালোভাবে? জি ভাইয়া। জি ভাইয়া। লেখা আছে ডাটা এন্ট্রি ফ্রম ইমেজেস। এই কাজটা খুবই সহজ, এটা দিনের যে কোনো সময় আসতে পারে। এখানে লেখা আছে, দেখেন 723টা কাজ আছে, 723টা কাজ আছে। এখানের মধ্যে 678টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাউন্টারটা অফ করেন, 78টা কাজ হয়ে গেছে। দেখবেন যেটা ক্লিক করলে আপনি কাজটা, আপনি ক্লিক করতে করতে কাজটা শেষ হয়ে যেতে পারে। আপনি সমস্ত টাইম বারবার রিলোড দেবেন। এই কাজগুলো যখনই আসবে, একজন ব্যক্তি ছাড়া ধরুন আপনি কাজটা আসছে কেউ 1000 কাজ পোস্ট করছে, তখন দেখলেন যে মাত্র 2টা কাজ হয়েছে বা 3টা কাজ হয়েছে, তখন আপনি চাইলে একটা কাজ করতে সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। এই কাজটা হচ্ছে কেমন, এটাতে ক্লিক করে কোনো ডিটেলস করবেন না, ক্লিক করার সাথে সাথে একটা অ্যাকসেপ্ট অপশন আসবে, অ্যাকসেপ্টে দ্রুত ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে একটা ইমেজ দেওয়া হবে। ইমেজ মানে হচ্ছে কি, অনেক সময় দেখেন না ইমেজের মধ্যে মেসেজ লেখা থাকে, মেসেজ এসএমএস লেখা থাকে, এই ইমেজগুলোর মধ্যে এসএমএস লেখা থাকে। আপনার কাজ হচ্ছে ওই ইমেজ থেকে দেখে দেখে এসএমএসটা টাইপ করে সাবমিট করে দেবেন, আর কোনো কাজ নেই। একজন ব্যক্তি চাইলে এই কাজগুলো 20টা করতে পারে। ভাইয়া এতে এই কাজটা কখন আসে? এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, যে কোনো সময় আসতে পারে দিনে। আপনাকে রিলোড দিয়ে রাখতে হবে, ঠিক আছে? আপনি যখনই মাইক্রোওয়ার্কার্স থেকে বলবেন বা মাইক্রোওয়ার্কার্স অন থাকে, রিলোড দিয়ে চেক করে দেখবেন, বারবার রিলোড দেবেন, তখন পেয়ে যাবেন, ঠিক আছে? আরো কিছু কাজ থাকে, দেখেন এখানে এক্সট্রাক্ট ইউটিউব ইমেল, এগুলো দেখেন, এগুলো 100% কি রেট আর সাকসেস রেট। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে এক্সট্রাক্ট ইউটিউব, এগুলো কিন্তু কাজগুলো কিন্তু পাওয়া যায়, এত টাইম পাওয়া যায়। ভাইয়া পিক আওয়ার আর হচ্ছে গিয়া মাইক্রো ওয়ার্কার্স, এখান থেকে পেমেন্ট উইথড্র কিভাবে হবে? এই কাজটা একটু দেখেন, আমি বলছি। ঠিক আছে। যেমন এই কাজটা করার আগে এরা কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। আপনি এখান থেকে ইনস্ট্রাকশন আগে ফলো করে ফেলবেন। কারণ হচ্ছে কি, এই কাজটা যখন আপনি অ্যাকসেপ্ট দেবেন, শুধু 5 মিনিট সময় পাবেন। কারণ নেট কানেকশন স্লো হলে আপনি 5 মিনিটে কখনো এটা করতে পারবেন না। কারণ কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এই এটাতে যাবেন, প্রথমে হচ্ছে এটাতে যাবেন, গেলে এরপর হচ্ছে ক্লিক দ্য লিঙ্ক ওয়েব পেজ এন্ড গো টু ইউটিউব, অ্যাবাউট ইউটিউব। আপনি এবং কি গেট দ্য ইমেল পেজ থেকে ইমেল নিতে বলতেছে, fill the email back to এদের আপনাকে এসে আবার ইমেলটাকে ব্যাক করতে হচ্ছে, ক্লিক সাবমিট করতে হচ্ছে। আমাকে বললেন প্রথমে তুমি এডিসি যাও, গেলাম, এগুলো আগে করে ফেলবেন। কারণ এগুলো আপনি অ্যাকসেপ্ট দেওয়ার পর আর কি পাবেন না, সুযোগ পাবেন না। কারণ আপনাকে সময় দেবে খুবই কম, অল ডাটা কমপ্লিট। তার মানে এখানে যে কাজটুকু ছিল, এই কাজটুকু কিন্তু শেষ হয়ে গেছে। কাজটাই কিন্তু কি নেই, ডাটা নাই, অ্যাকসেপ্ট করলেও খুব একটা লাভ হবে না। কারণ এর কাছে ডাটা কি হয়েছে, কতগুলো ডাটা তাকে করানোর কথা, ততগুলো ডাটা হয়ে গেছে। এখান থেকে এটা এখন রিমুভ করে হয়তো বাইরে রিমুভ হয়ে যেতে পারে।
এভাবে দেখবেন কোন কাজটা করা যায়। অনেকে আবার আমার কাছে ফোন করে যে জিমেল অ্যাকাউন্ট খুলতে বলতেছে, জিমেল অ্যাকাউন্টে মোবাইল নাম্বার তো আমার কাছে সবকিছু করা হয়ে গেছে, পারতেছি না, কি করবো? তো এটাকে অ্যাভয়েড করুন। যে কাজগুলো ইজিয়েস্ট জব আছে সেগুলো করার চেষ্টা করুন। ইমেল অ্যাড্রেস কনফিগারেশন যে কাজগুলো সেগুলোকে অ্যাভয়েড করুন। যে কাজগুলোতে এগুলো লাগবে না এগুলো করেন, যেমন সার্চ ল্যাঙ্গুয়েজ স্ক্রিনশট আমার করেন, ছোটো ছোটো কাজগুলো করে আমাকে 10টা রিভিউ দেওয়া আমাকে 10টা রিভিউ 2টা মার্কেট প্রতিদিন একটা করে করে, যদি আপনাদের সময় না থাকে একটা করে করেন, ঠিক করতে একটা করে করলে আপনার 10 দিনে 10টা হয়ে যায়। আবার এই মার্কেট প্লেসগুলোতে শুধুমাত্র অ্যাকাউন্টটা করেন, প্রোফাইলটা করেন। প্রোফাইলটা তো সবাই করতে পারেন, আমার যতটুকু জানা আছে আপনাদের প্রযুক্তি কিন্তু আপনাদেরকে অন্তত ফাইবারের প্রোফাইলটা করেছে, গিগ পাচ্ছে কিন্তু প্রোফাইল তো করেছে। আপনারা সেই প্রোফাইলটাই তৈরি করেন। প্রোফাইলে আপনার নাম টাইটেল দেবেন, ছবি দেবেন, অ্যাবাউট আস দিবেন, স্কিলগুলো অ্যাড করবেন, যেটুকুই কাজ। এই 3টা সাইডে আপনারা এই কাজগুলো করে ফেলেন, প্রোফাইলটা তৈরি করে। আর এখান থেকে চেষ্টা করেন প্রতিদিন একটা করে কাজ করেন। তবে আমি প্রতিদিন কিন্তু আপডেট দিই আপনাদের প্রতিদিন কাজ করছি না, আমাকে এটা আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে। এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কারণ এখানে আমাদের পক্ষে সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখিয়ে দেওয়া পসিবল নয়। আচ্ছা নলিন ভাই, একটা কথা আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি যদি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে রাখলাম, কোনো কাজ করতেছি না, সেই ক্ষেত্রে আমার প্রোফাইলের উপরে এটা আমরা তো ইফেক্টেড মানে এখানে অ্যাকাউন্ট খুলে রেখে দেবো, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করার পরে সকল অ্যাকাউন্টগুলো আমি নিয়ে আপনাদের অ্যাবাউট আসগুলো আমি চেক করবো, আর কোথায় ভুল করবে সেটা নক করে বলবো। নিয়ম আছে। এখন আমি মনে করেন গিগ তৈরি করা শুরু করলাম, অনেকে 2 দিন পরে এসে বলবে যে স্যার আমি তো অ্যাকাউন্টই খুলে নেব, গিগ তৈরি করতে চান। ঠিক আছে ভাই, আমি বলতেছি কি দেখা যাচ্ছে আমি ক্লিক করে কাজ করতেছি না, সেই ক্ষেত্রে কি আমার প্রোফাইলে ওইটা একটা মানে ব্যাড ইফেক্ট ফেলবে না? না, আপনারা ক্লাস করতেছেন, আপনার স্টুডেন্ট এমনি বাতিল হবে, আপনার স্টুডেন্ট কোনোভাবে নেবে না। আপনি এখানে ভর্তি, আপনি এখানে ক্লাস না করে এখানে ক্লাস করতেছেন, ওদেরকে আপনি নিজে বলেন যদি নৈতিকতার মধ্যে পড়ে তাদের সাথে বেরোতে হবে। প্রত্যেকটা ক্লাস লাইভ প্রজেক্টের মাধ্যমে রিভিউ করা হয়েছে। প্রত্যেকটা ক্লাস লাইভ প্রজেক্ট করে রিভিউ করা হয়েছে। 12 নম্বর পেজ থেকে 1 জন বা 2 জন বাকি সকলের আর্নিং কিন্তু $500 প্লাস দিচ্ছে। কেউ মনে প্রশ্ন করছিলেন তাই না? শুনতে পাইনি আসলে। হ্যাঁ, আপনি যে বললাম আছে, হ্যাঁ আমি প্রশ্ন করছিলাম যে আমি গিগ তৈরি করে ধরেন প্রোফাইলে কোনো কাজ করতেছি না, সেই ক্ষেত্রে আমার প্রোফাইলে কি ব্যাড ইফেক্ট হবে না? কথা হচ্ছে কি, আপনি গিগ তৈরি করে কাজ করছেন না, আর হচ্ছে কাজ পাচ্ছেন না, দুটো আলাদা বিষয়। আপনি কাজ পাওয়ার পরে কাজ করছেন না সেটা একটা বিষয়, আর হচ্ছে যে আপনি কাজ পাইছেন করছেন না, আপনি কাজ পাচ্ছেন না সেটা ভিন্ন বিষয়। আপনি কাজ পাওয়ার পরে পাচ্ছেন না সেটা ভিন্ন বিষয়। এখন আপনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন? না, আমি পাচ্ছি না বলতে আমি যদি অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকি সেই ক্ষেত্রে তো আমি কাজ পাবো না, আর কাজ পে না করলে সেটা আমি বুঝতে পারছি, সেটা তো অনেক মানে ফাইবার তো এটা পছন্দ করে না, কাজ দিতে হয়। বেসিক বিষয়, এগুলো খুব বেসিক বিষয়। তো আমি জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দিই। আমার একটা স্টুডেন্ট যে 15 দিন পরে 16 দিন পরে ফাইবার অ্যাকাউন্ট দিচ্ছে, 15-16 দিন সে অ্যাক্টিভ ছিল না। একটা মান্থলি সার্ভিস আছে, এসি সার্ভিস। সে দেখলো 15-16 দিন আরো বেশি হতে পারে, মেবি 20 দিনের বেশি হবে। যদি মান্থলি এসি সার্ভিস
28 দিনের সময় আছে, সে দেখো তার কাছে সময় আছে 3 দিনের চেয়ে একটু বেশি, কিন্তু তার কিন্তু অর্ডার চালু হয়ে গেছে, তার অর্ডার কাউন্ট আউট হয়ে গেছে, তার অর্ডার কাউন্ট আউট হয়ে গেছে কয়দিন, 20 দিন পার হয়ে গেছে অর্ডার পাইছে, এবং সে মনে হয় গত জবের কারণে গত 2 মাস ক্লাসে করতে পারে, 2 মাসের মধ্যে মনে হয় প্রথম অ্যাকাউন্টে ঢুকে নেয়। তাও সে কি করছে, তার একটা জব পারপাসে মেল চেক করতে গিয়ে মেলের মধ্যে দেখতেছে এখানে লেখা আছে আপনি ফাইবারের মধ্যে একটা জব, আপনার জব আসছে, তো তাড়াতাড়ি করে ফাইবারে ঢুকে দেখতেছে একটা $60 অর্ডার পেন্ডিং, আর 3 দিনের চেয়ে একটু বেশি সময়, ধরুন 3 দিন সময় আছে তার কাছে, আর বেশি 2 মাস পর দিচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আপনি অ্যাক্টিভ থাকেন আর না থাকেন, অনেক বায়ার আছে আপনার দিকটা শো হলে আপনাকে কাজ দিয়ে দেবে, আর আপনার দিকটা যদি ইমপ্রেশন না আসে, ক্লিক না আসে, একটা পর্যায়ে কিন্তু গিট কিন্তু অ্যাক্টিভ থাকবে, একটা পর্যায়ে কিন্তু গিটটা আপনার ডাউন হয়ে যাবে, দেখা যাবে কি গিটটাকে আনএক্টিভ করে দেবে, 3 মাস বা 1 মাস সময় পরে গিয়ে ওই গিটটাকে আনএক্টিভ করে দেবে। তখন আপনি যদি আবার কাজ করতে চান, হ্যাঁ, আপনাকে আবার অ্যাক্টিভ হয়ে গিটটাকে এডিট করে আবার অ্যাক্টিভ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? আপনি কাজ পেয়েও নাও করতে পারেন, আবার অনেকে কাজ নাও পারেন। আমি তো বললাম আমার স্টুডেন্টটা এক্সাম্পল দিলাম, 2 মাস পরে গিয়ে মেল চেক করতে গিয়ে দেখলো সে কাজ পেয়েছে। দেখেন অনেকে আছেন যে সারাদিন পরিশ্রম করে কাজ পাচ্ছেন না, অনেকে দেখেন কাজ পেয়ে এখানে গুরুত্ব দিচ্ছে, এরকম আপনার অনেক মানুষ সারাদিন পরিশ্রম করে কাজ পাচ্ছেন, অনেকে কোনো গুরুত্ব নেই, টিকিটটা করে ফেলে রাখছে, কিছুদিন পরে গিয়ে দেখলো যে আমি একদম আমার রাঙামাটির একটা স্টুডেন্টের কথা বলি, উনি একটা কাজ পাইছেন, কাজ পাওয়ার পরে কাজের টাইম শেষ হওয়ার মিনিমাম 7 থেকে 8 দিন পরে উনি এটা জানতে পারছেন যে কাজ পেয়েছেন। এমন স্টুডেন্ট আছে যে অ্যাকাউন্টে কাজ পাইছে, কাজের টাইম শেষ হয়ে 7-8 দিন তো জানতে পারছে, কোথায় গেছে, ও বিয়েতে গেছিল, ফালতু বিয়ে থেকে এসে দেখতেছে যে অ্যাকাউন্টে কি করা যায়, কিছু করা যায় না, কি করবে না, কোনো বাইরের কোনো রেসপন্স দেয় কিছু জানে কিছু করে না। ওকে, আমরা আমাদের আলোচনায় চলে আসি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো মাইক্রোওয়ার্কার্স এবং ক্লিকওয়ার্কার্স অ্যাকাউন্ট করেননি তারা অ্যাকাউন্ট করে ফেলবেন, এবং আমরা আজকে হচ্ছে 11 তারিখ, কাইন্ডলি আগামী মাসের এই মাসের 20 তারিখের মধ্যে আপনারা আমাকে 10টা রিভিউ কমপ্লিট করে দেবেন। আমার মনে হয় না এখানে এটা নিয়ে ক্লাস করিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে, আপনারা ইজিলি এটা করতে পারবেন। আমরা এখন 5 স্টেপে কাজ করবো, ফাইবার, এসইও ক্লার্ক এবং ফ্রিল্যান্সার নিয়ে। এই দুটো নিয়ে আমরা কাজ করার একটা কারণ আছে। আমি যখন ফাইবারের জন্য কোনো একটা দিক তৈরি করবো, সেই দিকটাকে কিন্তু আমরা এসইও ক্লার্কও দিতে পারবো, সেম দিকটাকে আমরা ফ্রিল্যান্সারও দিতে পারবো। তো আমার কিন্তু আর বাড়তি করে এসইও ক্লার্ক বা ফ্রিল্যান্সারের জন্য বাড়তি করে করতে হবে, যে আমরা যে ইমেজটা তৈরি করবো সেই ইমেজটা এসইও ক্লার্কও দিতে পারবো, ফ্রিল্যান্সারও দিতে পারবো। আমরা যে ডেসক্রিপশনটা লিখবো সেটা এখানেও দিতে পারবো, এখানেও দিতে পারবো। তো আমাকে কিন্তু বাড়তি করে আসলে কষ্ট করতে হচ্ছে না, আমি কিন্তু ইজিলি এটা পেয়ে যাচ্ছি, এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। আমাকে তো বুঝতে পারছেন? এখানে মনে হয় ফাইবারে মনে হয় আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, এসইও ক্লার্কও হয়তো আপনাদের আগে থেকে গতকালকে অনেকে হয়তো করেছেন বা অনেকে আগে থেকে করা আছে, ফ্রিল্যান্সারে হয়তো 2-1 ভাইয়ের অ্যাকাউন্ট করা আছে, যাদের নাই তারা ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। জি ভাইয়া পারবো। আরেকটা আচ্ছা, আমার এখানে ওপেন হচ্ছে না, এই সেটটাতে কিন্তু ভালো কাজ আছে। সেটটার নাম হচ্ছে ইউলেন্স। আপনারা একটু কাইন্ডলি চেক করে দেখবেন আপনাদের এখানে অন হয় কিনা। আমার একটা আইপিতে প্রবলেম ছিল, আমি তাও বুঝতেছি না। এতে কিন্তু আমার একটা স্টুডেন্ট কাজ করতেছে ভালো, আমার রাঙামাটির একটা স্টুডেন্ট কাজ করছে, আমি ওর কাছ থেকে মার্কেট প্লেসের নাম কিনছিলাম, ও গুগলিং করে নিতে পাইছে মার্কেট প্লেসটা এবং এখানে কাজ করছে, অলরেডি $615 কাজ করে গেছে। সাইটটা ওপেন হচ্ছে না, তো যদি ওপেন হয় আমরা এটাকে একটু লিস্টিং করে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানেও করতে পারেন। এটাও কিন্তু ফাইবারের মধ্যে একটা মার্কেট প্লেস। ভাইয়া একটু লিঙ্কটা দিবেন আপনি, যে ভাইয়া ওপেন করছেন। আপনি গুগলে যে লেখেন ওটা আসবে ইউলেন্স। আমি চ্যাটে দিচ্ছি না, আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, একটা মিনিট। আমি চ্যাটে তো দিয়ে দিচ্ছি, একটা অলরেডি দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু খেয়াল করেন চ্যাটে। তাহলে আমরা এই ধরনের মার্কেট প্লেসগুলো বাঁচার মেন কারণটা হচ্ছে জানেন, কষ্ট করবো একটার জন্য, আমরা যেন সেই কষ্টটাকে আমরা বাকিগুলোতে দিতে পারি। আর শুধু বাকিগুলোতে দিলেই হবে না, আপনাকে কিন্তু এগুলো রেগুলারলি চেক করতে হবে অ্যাকাউন্টগুলো। আমার এখানে মেবি আইটি প্রবলেমের কারণে হচ্ছে না, আমার পিসিতে বেশ কিছু প্রবলেম আছে ব্রাউজার সাথে, এটা অন্য ব্রাউজারে হয়।
আমি এই সাইটে যাওয়ার পরে মানে সাইটে নিয়ে জানি কিন্তু কেমন জানি একটা আসছে, উইন্ডোজ আসছে। আমি কি একটু স্ক্রিনটা দেখাবো ভাইয়া? আমি চেক করে রাখি। ভাই ওয়েবসাইট কোনো নাই এখন। দেখি না। যারটা তো আপনি শুনে একটু দেখান স্ক্রিন শেয়ার করে। মনিরুল ভাই, হ্যালো বলেন। ভাই, আমি ওই টুল আনসারে মানে ইন্ট্রো লিখছি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি, আপনাকে এখনই দেখাবো। একটা মিনিট ভাইয়া, উনি যার এখানে ইউলান্সারটা অন হয়েছে আপনি একটু দেখাবেন। হ্যাঁ, ওটা ওপেন হচ্ছিল কিন্তু সেম ডোমেন ছিল, ওটা অন্য সাইডে চলে গেছে। এটা ছিল ইওলান্স। দেখান তো। আপনি যেটা দিচ্ছেন ওটা সেম, মানে ওর ডোমেন এক্সপায়ার হয়ে গেছে। আর ওটা ছিল সেম ডোমেন ছিল, মানে লাস্টের ওয়ার্ডটা খালি মিসিং। দেখুন তো, দেখান তো ইউলান্সার দেখান তো। মনির ভাই, এই জিনিসটাই আসছিল তো আমারও এটাই আসছে। ইউলান্সার দেখেন, যেটা আসছিল ওটা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। সরাসরি ওয়েবসাইটে যাচ্ছে না ভাইয়া। ইওলান্স নামে যেটা, ওইটাও মেবি মার্কেটপ্লেসের মধ্যে, কিন্তু দেখা যায় যে গেট ইউ অনলাইন জবস ডান। তাহলে এটা মনে একটা যে কাজ করছে, আমি তার সাথে যোগাযোগ করবো। আমি দেখি যে আসলে এটা চলনটা কি। এটা আমি আপাতত এখান থেকে বাদ দিচ্ছি, যেহেতু এটা এখনো আমরা শিওর না এটাতে আসলে কাজ করা যাবে কি। আচ্ছা, আপনারা ফাইবার এসইও ক্লার্ক এবং ফ্রিল্যান্সারের কাইন্ডলি নেক্সট ক্লাসের মধ্যে আপনারা অ্যাকাউন্টটা করে অ্যাবাউট আস গুলো লিখে ফেলবেন। আমাদের একজন ভাই লিখেছেন, ওনাকে একটু দেখি আমরা শেয়ার করেন। আপনারা অ্যাবাউট আসটা লিখে ফেললে আমরা নেক্সট ক্লাসে ইনডিড গিগ সার্ভিস নিয়ে আলোচনা করবো। সার্ভিস নিয়ে আলোচনা করার ভাইয়া এসইও ক্লার্কের বিডিং সিস্টেমটা বুঝি না। আগে সার্ভিসটা তৈরি করি। হ্যাঁ, আমি করেছিলাম, গত ক্লাসে শেয়ার করেছিলাম, আপনি যাতে একটু দেখেন, আপনি খেয়াল করেন। গিগগুলোকে র্যাঙ্ক করানোর জন্য এখানে কিন্তু কিছু পয়েন্টগুলো খরচ করে গিগগুলোকে র্যাঙ্ক করতে হয়, সার্ভিসগুলোকে র্যাঙ্ক করতে হয়। ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফলো আনফলো করতে হয় না? না, ফলো আনফলো না, আমি বলবো এটা। আপাতত আমি আসলে কি জানেন, আমি ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আনসার করতে পারছি না, একটা প্রপার ওয়েতে দিতে যাচ্ছি। কারণ দেখা যাচ্ছে আমি একজনের একটা কোয়েশ্চেন আনসার করতেছি, আমাদের ক্লাস টপিক হবে না, তাহলে আমি কিন্তু বেশি দূর আগে পরে যেতে পারছি। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন করবেন না। যে কোয়েশ্চেনগুলো করতে চাচ্ছেন সেগুলো নিশ্চয়ই ক্লাস রিলেটেড, আজকের টপিক রিলেটেড হলে ভালো হয়। আর যদি আপনার কাছে মনে হয় যে কোনো কিছু জানতে চাচ্ছেন বাড়তি কিছু, তাহলে আমি তো বললাম সন্ধ্যা 7টা করে শুনবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। ওকে, কে যেন দেখাতে চাইছিলেন, আপনি যদি দেখাতে চান তো দেখান, কারণ আমাদের একটা প্রথম ঘন্টাটা চলে যায় আপনাদের আগে পরে প্রশ্ন করতে করতে চলে যায়। অনেক বেশি অনেক স্টুডেন্ট আসেন তো হয়তো বা একটু কম, কেউ কম বুঝেন, কেউ বেশি বুঝেন, কেউ বেশি জানতে চাচ্ছেন, কেউ কম জানতে চাচ্ছেন। আমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট গ্যাস কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আচ্ছা, আমি শেয়ার করিয়েন না। হ্যাঁ, আপনাকে অনেকক্ষণ ধরে বলছি, আর হবে না, আমরা টপিকে যাই। আচ্ছা ভাই, আমি ইচ্ছাকৃতভাবে শেয়ার করতে চাচ্ছি না, থাক ভাই, আমি করে নিব। হ্যাঁ, আর একটা জিনিস নোট করলাম কি ভাই, কেউ কোনো একটা কোশ্চেন করলে এর উপরে রিপিট কোশ্চেন চলে আসে এখানে, আমি করে নিব ভাই পার্সোনালি, আপনি ক্লাসটা রেগুলার করেন। আপনারা একটা কাজ করবেন, আপনারা যখন আমি তো একটা ফর্ম দিব, ফর্ম দেওয়ার পরে আপনারা যখন ফাইবার এসইও ক্লার্ক বা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টগুলো আমাকে শেয়ার করবেন, এগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে চেক করতে হবে। চেক করবো না আমরা, এগুলো চেক করে কার কোথায় ভুল হচ্ছে আপনার নোট লিখে রাখবেন। জি ভাইয়া, জি, আমি এগুলো কমপ্লিট করে লিস্টিং করে রাখবো ভাইয়া। একদম কমপ্লিট করেন। আপনার যদি কোনো ডাউট লাগলে পাবলিশ করবেন না, ড্রাফট রেখে দেবেন। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমরা আমাদের টপিকে চলে আসি। আজকে আপনাদের টপিক হচ্ছে গ্যাস পোস্টিং। আমি যদি একটু লিস্টটাকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা যেটা সার্ভিস লিস্ট করেছিলাম, সার্ভিস লিস্টটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। প্রথমে আমরা এই 1 নাম্বারটা শেষ করার চেষ্টা করেছি ভালোভাবে, আমার যতটুকু আছে
আজকে আমরা সেকেন্ডটা নিয়ে কথা বলবো। সেকেন্ডটা নিয়ে কথা বলার সময় আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমি 7টা স্টার দিয়ে রেখেছি। দ্যাট মিনস যারা এটা নিয়ে কাজ করতে চান তাদের জন্য কিন্তু আমি 7টা স্টার দিয়ে রেখেছি। দ্যাট মিনস আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, এটা নিয়ে কাজ করলে 7টা বলে রেখেছি। গ্যাস কোচিং হলে একটা গ্যাস কোচিং করবেন হেলথ নিয়ে, একটা ট্রাভেল নিয়ে, একটা রিয়েল এস্টেট নিয়ে, একটা বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে 7টা করে রেখেছি। তো আমরা আসলে গ্যাস কোচিং নিয়ে ইন ডিটেলস আলোচনা করি। নিশ্চয়ই সকলের গ্যাস কোচিং সম্পর্কে অল্প স্বল্প ধারণা আছে। ভাই এইটা যে কি হয়েছে আপনার ডোমেইনের এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, গ্যাস কোচিং সম্পর্কে জানার আগে আমরা কিছু জিনিস সম্পর্কে আমাকে বিস্তারিতভাবে জানতে হবে। যেন আমি গ্যাস কোচিং সম্পর্কে জানতে পারবো। লেখাটাকে ছোট দেখা যাচ্ছে বেশি, একটু বড় করে হলো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে ভাই। এখান থেকে একটু নিচে চলে আসি। প্রথমে আমাকে জানতে হবে গ্যাস কোচিং আসলে জিনিসটা কি, কেন করে, কিভাবে করে, আমরা কিভাবে করতে পারি, আমাদের প্রফিটটা কি, আসলে এখানে বায়ারদের প্রফিটটা কি, সাইটের জন্য কি ভালো, এটা আমরা দেখব। আমরা সকলে তো জানি গ্যাস শব্দ অর্থটা কি। আমরা সকলে জানি গ্যাস শব্দ তাই না? পোস্ট শব্দ তো আমাদের সকলে জানি, কোনো জিনিস পাবলিশ করার জন্য যা করা হয় তাকে মূলত পোস্ট বলা হয়। ডোমেইনটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। ধরুন আপনার একটা সাইট আছে, সাইটের নাম হচ্ছে abc.com, এটা আপনার সাইট। আমি পাশে লিখে দিচ্ছি ইউর ওয়েবসাইট। আর যে কোনো ওয়েবসাইট হতে পারে, যে কোনো, ধরুন আপনি ধরুন এটা একটা ওয়েবসাইট, ধরুন w3.com, এটা একটা ওয়েবসাইট। ধরুন এগুলো তো ভিন্ন ভিন্ন ওয়েবসাইট, এগুলোর মালিক আপনি নয়। যখন আপনি আপনার সাইটের লিঙ্কটা যখন কোন একটা পোস্টের মাধ্যমে এই সাইটগুলোতে পোস্ট করবেন, তখন এই জিনিসটাকে বলা হবে গ্যাস পোস্ট। আমরা তো আমাদের সাইটের লিঙ্কটাকে এখানে অনেকভাবে রাখতে পারি, আমরা কমেন্ট করেও তো রাখতে পারি, তাই না? আমরা আমাদের সাইটের লিঙ্কটা অন্য সাইটে কিভাবে রাখতে পারি? অনেকভাবে রাখতে পারি। চিন্তা করেন, কমেন্ট করে রাখতে পারি, পোস্ট করে রাখতে পারি, ইমেজের মাধ্যমে অল্টার টেক্সট দিয়ে রাখতে পারি না? যখন আপনি আপনার সাইটের লিঙ্কটাকে অন্য সাইটে পোস্টের মাধ্যমে রাখবেন, পোস্ট করে রাখবেন, ধরুন আপনি একটা কন্টেন্ট লিখেছেন বা একটা আর্টিকেল লিখেছেন অন্য সাইটে গিয়ে, এবং সেই আর্টিকেলের মধ্যে আপনার সাইটের লিঙ্কটা আছে, এই জিনিসটাকে মূলত বলা হবে গ্যাস পোস্ট। ধরুন আমার একটা ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পলের জন্য বলছি, এটা আসলে কোন নাই কোন সাইট, এটা আমার সাইট। নামটা লিখে দিলাম, বোঝা শুরু করলাম, আমার সাইট। আপনি আমার সাইটের নিশ হচ্ছে ধরুন হেলথ, আপনার সাইটের নিশ হচ্ছে হেলথ ফর এক্সাম্পল। আপনি আমার সাইটে এসে একটা কি করলেন, আপনি আমাকে একটা প্রপোজাল দিলেন যে আপনি আমার সাইটে পোস্ট করতে যাচ্ছেন। আমি আপনার প্রপোজালে রাজি হলাম, ঠিক আছে আপনি আমার সাইটে পোস্ট করেন। আপনি পোস্ট করে আমার সাইটে একটা আর্টিকেল লিখছেন, আর্টিকেল লিখে একটা সুন্দর করে আমার সাইটের হেলথ রিলেটেড একটা পোস্ট করছেন। বিনিময়ে আপনি আপনার সাইটে 2টা লিঙ্ক আমার সাইটে দিয়ে গেছেন। 2টা বা একটা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, যতটা হতে পারে, মিনিমাম একটা লিঙ্ক। যখন আপনি আমার সাইটে এসে একটা পোস্ট করে একটা লিঙ্ক দিয়ে যাবেন, এই জিনিসটাকে মূলত বলা হবে গ্যাস পোস্ট। আপনারা কি এই ছোট্ট কনসেপ্টটুকু বুঝতে পারছেন? জি ভাই, কারো কোনো প্রশ্ন আছে এখানে গ্যাস পোস্ট জিনিসটা কি বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আসেন, এই প্রপোজালটা আমরা কিভাবে পাঠাবো? এখন অনেকের মনে প্রশ্ন আছে, অনেকের মনে এরকম একটা প্রশ্ন ঘুরে যে ধরুন আপনার সাইটটা তো নিশ্চয় মনে আছে, আপনার সাইটের নামটা abc.com, তাই না? আপনার আরেকটা সাইট আছে h3.com, ধরুন এটাও আপনার সাইট, এটাও কিন্তু আপনার সাইট।
এটাও আপনার সেটা আপনি করলেন কি এই সাইডটা হেলথ নিয়ে, এই সাইডটা ধরনের হেলথ নিয়ে, এই সাইডটা হেলথ নিয়ে, এই সাইডটা হেলথ নিয়ে। তা আপনি করলেন কি এই সাইডে একটা লিঙ্ক কি এই সাইডে পোস্ট করে দিলেন, কিন্তু এটাও সাইড আপনার, এটাও সাইড আপনার। তো সেই ক্ষেত্রে এটা এই যে আপনি কি করলেন, অনেকে করে এরকম করে সেম রিলেটেড অনেকগুলো সাইট করে রাখে, ধরুন তার 10টা সাইট আছে একই নিজে করে কি একটা সাইটের লিঙ্ক গুলোকে আরেকটাতে শেয়ার করবে, এগুলোকে বলা হয় পিভিএ নেটওয়ার্ক, পিভিএন নেটওয়ার্ক। পিভিএন এগুলোকে বলা হয় পিভিএন। এই শব্দটা আপনাদের অনেকের কাছে নতুন, অনেকে হয়তো শব্দটার সাথে পরিচিত, আগে থেকে জানেন। আপনাদের কি শব্দটা সম্পর্কে জানা আছে? পিভিএন শব্দটার সাথে পরিচিত আপনারা? শব্দের সাথে পরিচয়, কিন্তু ভিতরকার ঘটনা জানতাম না। আচ্ছা, পিভিএন মানে হচ্ছে কি পার্সোনাল ব্লক নেটওয়ার্ক। ওনারা করেন কি পার্সোনালি একটা নেটওয়ার্ক তৈরি করে রাখেন। ওই নেটওয়ার্কের মধ্যে ওনাদের অ্যাক্টিভিটি, ধরুন আমরা এখানে স্টুডেন্ট, আমরা এখন প্রশিক্ষণার্থী আছি ধরুন 50 জন। আমরা সবাই ডিসাইড করলাম চলেন আমরা সবাই একটা ওয়েবসাইট করি, মাল্টিনিশ ওয়েবসাইট। মাল্টিনিশ ওয়েবসাইট বলতে কি আমাদের সাইটের মধ্যে ভেরিয়াস টাইপের লেখালেখি হবে। আমাদের সাইটের মধ্যে হেলথ নিয়ে লিখবো, রেসিপি নিয়ে লিখবো, ফিটনেস নিয়ে লিখবো, ট্রাভেল নিয়ে, সব বিষয় নিয়ে লিখবো। এরকম অনেকগুলো সাইট আছে না যেখানে সব বিষয় নিয়ে লেখালেখি হয়, এগুলোকে বলা হয় মাল্টিনিশ বা অল নিশ সাইট। আমরা সবাই ডিসাইড করলাম ঠিক আছে চলো আমরা সবাই একটা মাল্টিনিশ সাইট করি। ঠিক কথা যেরকম কাজ সেরকম আমরা সবাই মাল্টিনিশ সাইট ওপেন করে ফেললাম। ওপেন করে সেটাতে আমরা কিছু এসইও করলাম। এসইওটা কিভাবে করলাম, আমরা কিছু কমেন্ট করলাম, কিছু গ্যাস পোস্ট করলাম, করে আমাদের সাইটটা মোটামুটি 20-30 দিয়ে করে ফেললাম। করে ফেলার পরে ধরুন যে কোনো একজন মনে করুন রবিউল হোসেন ভাই একটা পোস্ট করতে যাচ্ছে, উনি বললো সবাই কমিউনিটিতে বলে দিল যে কাইন্ডলি আমার ওয়েবসাইটের লিঙ্কটা লিখে সবাই তাদের ওয়েবসাইটে একটা পোস্ট করেন। তো সবাই রবিউল হোসেন ভাইয়ের জন্য একটা পোস্ট করে দিলেন। রবিউল হোসেন ভাই কয়টা ব্যাকলিঙ্ক পেয়ে গেল? 49টা। উনি কিন্তু 49টা ব্যাকলিঙ্ক পেয়ে গেছে, তাও 49টা ডোমেইন থেকে, 49টা ডিফারেন্ট ডোমেইন থেকে উনি কিন্তু পেয়ে গেছে। কিন্তু গুগলের চোখে এটা হচ্ছে কি, গুগলের চোখে এটা হচ্ছে একটা সাধারণ গ্যাস পোস্ট। গুগলের কাছে কিন্তু পিভিএ নামে কোনো কিছুই নেই। গুগল শুধু গ্যাস পোস্ট, আপনি গ্যাস চিনবে যে রুবেল ভাই গ্যাস্ট হিসেবে 50টা ওয়েবসাইটে গিয়ে বা 49টা ওয়েবসাইটে গিয়ে পোস্ট করছে, লিঙ্ক পাইছে। কিন্তু রুবেল ভাই জানেন এটা হচ্ছে একটা কমিউনিটি, উনি এই কমিউনিটি থেকে কি করছেন, উনি ব্যাকলিঙ্ক গুলো কালেক্ট করছেন। তাহলে রুবেল ভাইয়ের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে একটা পিভিএ নেটওয়ার্ক, মানে পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক। আমাকে তো বুঝতে পারছেন সবাই? কিন্তু গুগল যদি কখনো বুঝতে পারে আপনি পার্সোনাল ব্লগ নেটওয়ার্ক থেকে লিঙ্ক ইউজ করতেছেন, তাহলে কিন্তু আপনাকে প্যারান্টি দিবে যে বলুন না তুমি এখানে চালাকি করতেছো না, 20-30টা ওয়েবসাইট নিজে করে নিজের ওয়েবসাইটে নিজেই পাবলিসিটি করতেছো। এটা কিন্তু গুগল কখনো বুঝতে না পারে। গুগল কেন বুঝতে পারে এটা? ধরুন আপনারা সবাই একটা জায়গা থেকেই পোস্টিং গুলো ক্রয় করছেন, যখন এরকম করবে না গুগল কিন্তু সন্দেহ করবে যে এরা সবাই যে রুবেল ভাই যে লিঙ্ক গুলো ব্যাকলিঙ্ক গুলো করেছেন সবাই একটা জায়গা থেকে হোস্টিং ক্রয় করেছেন, নিশ্চয়ই এখানে কোনো কি আছে, ঝামেলা আছে। যদি ছোট ছোট যে সাইট গুলো আছে যারা হোস্টিং প্রোভাইডার আছে তারা করে কি একই আইপি অনেকজনকে দিয়ে দেয়, শেয়ার আইপিতে হোস্টিং প্রোভাইড করে, তখন কিন্তু ধরা খাওয়ার একটা সম্ভাবনা বেশি। কিন্তু বড় বড় সাইট জন ধরে নেমচিপ বডিডি ওরা কিন্তু এই কাজটা করে না। আপনারা যদি দেখেন এখানে যদি 30 জন হোস্টিং কিনেন দেখবেন 30 জনের আইপি 30 জনের ডিফারেন্ট আইপি থাকে। কিন্তু আপনারা যখন কোনো একটা লোকাল হোস্টিং থেকে হোস্টিংটা ক্রয় করেন তখন দেখবেন 30 জনের মধ্যে 5-6 জন হোস্টিং মিলে যাবে। এখন গুগল যদি কখনো এটা বুঝতে পারে আপনারা আপনাদের মধ্যে লিঙ্কগুলোকে এক্সচেঞ্জ করছেন, তখন কিন্তু সমস্যা। গুগল এক্সচেঞ্জ পছন্দ করেন। ঠিক আছে, পিভিএটা বুঝতে পারছেন? এটাও গ্যাস পোস্ট, কিন্তু আপনারা যখন নিজেদের মধ্যে এভাবে সমন্বয় করে আদান প্রদান করবেন সেটা হয়ে যাবে কি পিভিএ। ধরুন আমার কাছে 20টা ওয়েবসাইট আছে, আমি আপনাকে বললাম যে আমার কাছে পিভিএন আছে মানে আপনাকে বুঝে নিতে হবে আমার কাছে আমার নিজস্ব ওয়েবসাইট আছে, পিভিএন নেটওয়ার্ক আছে। আমি আপনাকে অফার দিলাম যে আপনি আমার পিভিএতে পোস্ট করতে চাইলে প্রতিটা পোস্টের জন্য আপনাকে $5 করে দিতে হবে, তাহলে 20টা পোস্টের জন্য আপনাকে দিতে হবে $100। আপনি আমাকে $100 দিলেন, বিনিময়ে আমি কি করে দিলাম আপনাকে 20টা পোস্ট করে দিলাম। না আপনি বলতে পারেন আপনার প্রফিট, আপনি 20টা আলাদা ওয়েবসাইট থেকে ডোমেইন রেফারেন্স পাইছেন, ব্যাকলিঙ্ক পাইছেন, এটা আপনার র্যাঙ্কিং এ আপনাকে অনেক কাজে দিবে। আর এখানে আপনার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমি ওনার এই মালিক সাইটগুলো, আমি যখন কোনো একটা পোস্ট করবো এই পোস্টটা কিন্তু পার্মানেন্ট পোস্ট হবে, এই পোস্টটা কখনো ডিলিট হবে না। তো এটা আপনার জন্য বেটার। কিন্তু আপনাকে এটাও চেক করে নিতে হবে যার কাছ থেকে পিভিএন গুলো ক্রয় করছেন তারা কি একই আইপি পিভিএন গুলো
দিচ্ছে কিনা। এখন চেক করার জন্য কি করতে হবে? চেক করার জন্য কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মানে ডিটেলস চেক করার কিছু সাইট আছে, কুইজ বা এই টাইপের কিছু সাইট আছে। এই সাইটগুলো থেকে গিয়ে দেখতে হবে যে 20টা সাইট টিভিএন নেটওয়ার্কে আপনি ব্যাকলিংক কিনতে আছেন যাদের কাছ থেকে, তাদের আইপি গুলো সেম কিনা। যদি আইপি গুলো ডিফারেন্ট হয়, ভয় পাওয়ার দরকার নেই, আপনার কাছ থেকে কিনতে পারবেন। আর আইপি গুলো যদি দেখেন মিলে গেছে, তাহলে আপনি এখান থেকে কিনবেন না। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। অনেকে আবার করে দেখবেন একটা হোস্টিং এর মধ্যে 20টা সাইট দিয়ে দিচ্ছে, এরকম হয়। তো এখানে আইপি চেক করতে গেলে আপনি বুঝতে পারবেন যে একটা সাইটের মধ্যে একটা হোস্টিং ক্রয় করে কি 20টা সাইট দেওয়া হয়েছে, নাকি 20টা আলাদা আলাদা হোস্টিং ইউজ করা হয়েছে, এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। টিভিএন নেটওয়ার্ক গুলো করে যারা করে, তারা কিন্তু ডিফারেন্ট হোস্টিং ইউজ করে। একটা হোস্টিং অনেক সময় দেখবেন একটা হোস্টিং এর আন্ডারে কিন্তু 4-5টা ওয়েবসাইটে রাখা যায় সাব অ্যাড-অনস হিসেবে। এই জন্য আইপিটা বান্সলি চেক করে নেবেন। আইপি চেক করে যদি দেখেন সেম আইপি, তাহলে কখনোই টিভিএন নেটওয়ার্ক থেকে কিছু কিনবেন না। আর যদি দেখেন ডিফারেন্ট আইপি, আপনি একদম কিনে ফেলেন, একদম নিশ্চিন্তে কিনে ফেলেন, কোনো সমস্যা নেই, কিনতে পারবেন, সেলও করতে পারবেন। তাহলে টিভিএনটা একটু মাঝখানে বলে নিলাম, যেহেতু আমাদের আলোচনার সাথে এটা সাংঘর্ষিক, আমাদের আলোচনার সাথে মিল আছে। আপনার ওয়েবসাইটে তো আপনি পোস্ট করতে পারেন, এটা আপনার ডিফারেন্ট ওয়েবসাইট। যদি সেটা টিভিএন নেটওয়ার্ক হয়, ডিফারেন্ট আইপির হয়, সেক্ষেত্রে আপনি পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন সেটা গেস্ট পোস্ট না হয়ে যাবে কি টিভিএন হয়ে যাবে, পার্সোনাল ব্লক নেটওয়ার্ক। আমি এটা মাঝখানে আলোচনাটা আসছে, যেটা আমার কাছে জরুরি মনে হয়েছে এটা বলা, সেজন্য বলে দিলাম। এবার আসেন, আপনি যে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য একজনের ওয়েবসাইটে গিয়ে পোস্ট করবেন গেস্ট পোস্ট হিসেবে, তাকে তো আপনার কাছে একটা প্রপোজাল দিতে হবে। এখন কিভাবে পোস্ট করা যায়? ধরুন আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আপনি আমাকে একটা ফোন করে বলতে পারেন না যে আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করতে চাই, বলা যায় কিনা? আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আপনি আমাকে ফোন করে বলতে পারেন, আপনি তো আমাকে SMS করে বলতে পারেন, তাই না? আপনি তো আমাকে ইমেল করে বলতে পারেন না? অথবা আপনি আমাকে ফেস টু ফেস, আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি আমাকে বলে দিলেন যে আপনার ওয়েবসাইটে আমি একটা পোস্ট করবো। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কি করতে পারেন? বলতে পারেন। অনেকভাবেই তো বলা যায়, তাই না? আবার অনেক সময় দেখবেন যে কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি গিয়ে চাইলে কিন্তু পোস্ট অপশন থাকে, আপনি গিয়ে চাইলে ডাইরেক্ট পোস্ট করে দিতে হবে। হ্যাঁ, পোস্টটা অ্যাপ্রুভ হতেও পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সরাসরি গিয়ে কি করা যায়? পোস্ট করা যায়। তাহলে আমি বললাম যে এই প্রপোজালটা অনেকভাবে দেওয়া যেতে পারে। আপনি যদি কাউকে পরিচিত হন, সেটা ফোন করেও বলতে পারেন, SMS করেও বলতে পারেন। অনেক সময় দেখবেন যে সেখানে ইমেল নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করার জন্য, সেই ইমেল নাম্বারের থ্রুতে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে তার সাথে আপনি তাকে প্রপোজাল দিতে পারেন। ফেস টু ফেস দেখা হয়েছে বলতে পারেন, সোশ্যাল মিডিয়াতে নক করে বলতে পারেন যে আপনার ওয়েবসাইট আমার পছন্দ হয়েছে, সেখানে আমি পোস্ট করতে চাই। অনেকগুলো কারণ থাকতে পারে। এরপরে আসেন আর কিভাবে করতে পারেন, সেখানে অ্যাকাউন্ট তৈরি করে সাইন ইন করে আপনি কি করতে পারেন, সেখানে পোস্ট করতে পারেন। সেটা অ্যাপ্রুভ হোক আর না হোক, সেটা ভিন্ন বিষয়। এবার প্রপোজালটা তো প্রপোজালের ওয়ে গেল, এগুলো সবগুলো তো ওয়ে, কি ওয়েতে প্রপোজাল করা যায়। এবার প্রপোজালের বিষয়বস্তু সাবজেক্ট কি হবে? তাকে আপনি যে কনভিন্স করবেন, কিভাবে কনভিন্স করবেন? তাকে আপনি বলতে পারেন যে আমি তোমাকে একটা ভালো কন্টেন্ট দিব, গুড কন্টেন্ট। তাকে লোক দেখাতে হবে, তাই তোমাকে আমি একটা ভালো কন্টেন্ট দিব, 2000 ওয়াটের বা 1000 ওয়াটের বা 500 ওয়াটের একটা কন্টেন্ট তোমাকে আমি দিব, যে কন্টেন্টটা হবে টোটালি এসইও ফ্রেন্ডলি এবং তোমার নিশ রিলেটেড একটা কন্টেন্ট তোমাকে আমি দিব। বিনিময়ে তুমি আমাকে 2টা ব্যাকলিংক দিবে। তাকে আপনি এভাবে করে কনভিন্স করতে পারেন যে ভালো কন্টেন্ট দিব, বিনিময়ে তুমি আমাকে 2টা ব্যাকলিংক দেবে, আর তোমাকে আমি কন্টেন্টটা দিব। তোমার সাথে তুমি যদি একটা কন্টেন্ট আপলোড করো, ভালো কন্টেন্ট, যেটা তোমার সাইডে র্যাঙ্কিং থাকে বাড়াবে। তাকে কনভিন্স করতে পারেন ভালো কন্টেন্টের কথা বলে। সেকেন্ড, তাকে বলতে পারেন তোমাকে আমি কিছু কি দেবো, অর্থ দিব, যে তোমাকে আমি $10 দিব, $15 দিব, $100 দিব, $200 দিব, তোমার ওয়েবসাইটে আমাকে একটা পোস্ট করতে পারো, মানে তাকে আমি টাকার কথা বলতে পারি। ভালো কন্টেন্টের কথা বলো, আপনি এখানে কি করতে পারেন, পোস্ট করতে পারেন, যেখান থেকে আপনি ব্যাকলিংক পাচ্ছেন, সেই কন্টেন্ট পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে আপনি তাকে টাকার কথা বলতে পারেন, যে আমি তোমাকে কি দেবো, টাকা দিব, তুমি আমাকে এটা পোস্ট করে দাও। অনেকে আছে কি ভালো কন্টেন্ট দিলে রাজি হয়ে যায়, অনেকে আছে টাকা দিলে রাজি হয়ে যায়, আবার অনেকে আছে ভালো কন্টেন্টও চাই, টাকাও চাই, দুটাই চাই। আবার কিছু সাইট আছে যারা আপনাকে অটোমেটিক কি করে দেবে, অটো অ্যাপ্রুভ করে দেবে। এখন আমরা কিভাবে বুঝবো কোন সাইটগুলো আমাদেরকে অটো অ্যাপ্রুভ করবে? যে সাইটে যাওয়ার পরে দেখবেন যে সাইন ইন অপশন আছে, সাইন ইন অপশন যদি কোনো সাইটে থাকে, তাহলে আপনি 80% শিওর হয়ে যাবেন যে আপনি এখানে ইজিলি
অটো পোস্টিং করতে পারবেন 80%, সরি 80% আপনি শিওর থাকেন যে আপনার এখানে অটো পোস্টিং করতে পারবেন, মানে আপনি পোস্ট করলে এটা অ্যাপ্রুভ হবে, সাইন ইন করে পোস্ট করলে অ্যাপ্রুভ হবে। এতটুকু ক্লিয়ার দিচ্ছেন আপনি? এতটুকু জি ভাই। একটা পোস্ট যখন আমরা করি সেটা টাকা দিয়ে করি, ভালো কন্টেন্টের মাধ্যমে করি, টাকা দিয়ে করি বা অটো অ্যাপ্রুভ হোক আর যাই হোক, একটা কন্টেন্ট দুই ভাবে শো হতে পারে। একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে কমিউনিটি। একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে কমিউনিটি। পাবলিক জিনিসটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারবে, সেটা গুগলে সার্চ করলেও দেখা যাবে, ইয়াহুতে সার্চ করলেও দেখা যাবে, বা গুগলে যদি শো করে আর কি, শো করলো, শো না করলে শো করলো না। মিনস আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টের লিঙ্কটা যদি কাউকে দেন সে এটা ইজিলি দেখতে পারবে, এটাকে বলা হবে পাবলিক পোস্ট। আরেকটাকে বলা হবে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্ট বলতে বোঝানো হচ্ছে আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেই পোস্টটা শুধুমাত্র যে সাইটে পোস্ট করবেন ওই সাইটে যাদের অ্যাকাউন্ট আছে আগে থেকে তারাই শুধু এই পোস্টটা দেখতে পারবে, অন্য কেউ এই পোস্টটা দেখতে পারবে না। আমাকে তো বুঝতে পারছেন? ধরুন আপনি ফর এক্সাম্পলের জন্য বলছি, লিঙ্কডিনে একটা পোস্ট করলেন, লিঙ্কডিনের পোস্টটা কিন্তু আমরা কি করতে পারবো না, দেখতে পাবো না। লিঙ্কডিনের পোস্ট আমরা দেখতে পাবো না, তখন দেখতে পাবো যখন আমরা লিঙ্কডিনে কি করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তখন হয়তো লিঙ্কডিনের পোস্টটা দেখতে পাবো, এটা দেখতে পাবো। আমি একটা কমিউনিটি পোস্ট এবং পাবলিক পোস্টের উপরে কিছুক্ষণ পরে একটা এক্সাম্পল দিব, সেখানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কমিউনিটি পোস্টটা আসলে কেমন আর পাবলিক পোস্টটা কেমন। একটা মিনিট, আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম জিতু ভাই, ভালো আছেন? আমি কমিউনিটি পোস্টের একটু পরে একটা এক্সাম্পল দেখাবো। কমিউনিটি পোস্টটাতে শুধুমাত্র আপনার একটা সাইটের নাম বলি আমি আপনাদেরকে। সাইটের নাম, সাইটটা হচ্ছে ব্লক লগইন। নাম শুনছেন কখনো? আছেন এই সাইটের নাম শুনেছেন কখনো? blocklogin.com। জি না ভাইয়া, আমি আপনার কাছে হয়তো সাইটটা নতুন। এই সাইটটাতে 3 ধরনের অ্যাক্টিভিটিস। প্রথম অ্যাক্টিভিটিসটা হচ্ছে পাবলিক অ্যাক্টিভিটিস। পাবলিক অ্যাক্টিভিটিস বলতে আপনি যারা পুরাতন এই সাইটের অ্যাকাউন্ট হোল্ডার, এখানে কিন্তু সাইন আপের অপশন আছে, কিন্তু ফ্রিতে করা যায়। এখানে সাইন ইন অপশন আছে, ফ্রিতে যে কেউ অ্যাকাউন্ট করে পোস্ট করতে পারেন। তো এখানে যারা পুরাতন ইউজার, দ্যাট মিনস এখন থেকে 3 বছর আগে ইউজার, 2 বা 3 বছর আগে ইউজার, তারা যখন কোনো একটা পোস্ট করেন সেই পোস্টটা পাবলিক হয়ে যায়। ধরুন আপনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টটার সাথে সাথে পাবলিক হয়ে যাবে যদি আপনি 2 বছর আগে ইউজার হন, মানে এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতে পারবে। কিন্তু তারা রিসেন্টলি যেটা করলো, তারা তাদের এখানে পোস্ট করা বন্ধ করে দিল, নতুন মেম্বার নেওয়া বন্ধ করে দিল, এবং নতুন মেম্বারদের সাথে তারা করলো কি, যারা নতুন মেম্বার এই 2 বছরের মধ্যে বা আজকে কালকে আমরা এর মধ্যে যারা জয়েন করতেছেন, অ্যাকাউন্ট করতেছেন, তারা যখন কোনো একটা পোস্ট করেন এই পোস্টটাকে তারা কমিউনিটি পোস্ট করে দিচ্ছে। কমিউনিটি দুইটাই ইজিলি দুইটা একই নিয়ম, কিন্তু আমি পোস্ট করলে সেই পোস্টটা পাবলিক হয়ে যাবে, আপনি যদি কোনো একটা পোস্ট করেন সেই পোস্টটা কমিউনিটি পোস্ট হয়ে যাবে। কমিউনিটি বলতে বোঝানো হচ্ছে এই ব্লক লগইনের মধ্যে যাদের যাদের অ্যাকাউন্ট করা আছে,
অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় আপনি এই পোস্টটা করতে পারবেন, অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায়। আর অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেলে আপনি এই পোস্টটা করতে পারবেন না। এটা হয়ে যাবে তখন কি পোস্ট, কমিউনিটি পোস্ট, আর হয়ে যাবে পাবলিক পোস্ট। দুইটাই টপিক ছিল, দুইটাই বিষয় ছিল, এবং এখানে ফ্রিতেই করা যায়। বুঝতে পারছেন? আমার আলোচনা কি এতটুকু ক্লিয়ার হয়েছেন আপনারা? আমার আলোচনা কি এতটুকু ক্লিয়ার হয়েছেন? পাবলিক পোস্ট এবং কমিউনিটি পোস্ট। জি ভাই। আমি একটা আস্তে আস্তে যাচ্ছি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে অনেক ভালো করে বোঝার আছে। আপনি যেখান থেকে প্রত্যেকটা বিষয় ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন, পরবর্তীতে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে খুঁজবো যে কোন কোন সাইটে গেস্ট পোস্টিং করা যায়। এগুলো আমি খোঁজার নিয়মগুলো বলে দেবো আপনাকে, কিভাবে খুঁজতে হবে সাইটগুলো বা কিভাবে খুঁজে পাইতে হবে সাইটগুলো, এগুলো আমি বলে দেবো। ভাইয়া কমিউনিটি পোস্টের কি আরো সাইট আছে নাকি একটাই? একটা কেন সাইট থাকবে, জাস্ট আমি তো আপনাকে একটা ডেমো দেখাবো। আচ্ছা ঠিক সাইটগুলো কিভাবে খুঁজতে হবে, কি লিখে খুঁজতে মানে হবে, ওইগুলা কি পাবলিকলি পোস্ট করা যাবে না যদি আমি নিউ অ্যাকাউন্ট খুলি? পাবলিকলি পোস্ট করা যাবে না। কমিউনিটি পোস্ট যেগুলো তো হয়ে গেছে ওগুলো তো শুধুমাত্র ধরুন তারা 2018 সালের আগে অন করেছেন তাদেরকে তারা এখন পাবলিকলি পোস্ট করতে দিচ্ছেন। 2018 সালের পরে যারা এখন করছেন তাদেরকে পাবলিক পোস্ট করতে দিচ্ছেন না, তাদেরকে কমিউনিটি পোস্ট করতে দিচ্ছেন। দুইটাই কিন্তু লাইভ হয়, দুইটাই লাইভ হয়, কিন্তু আপনার শো হয় না। ও এটা পাবলিকলি শো হয় না, এটা পাবলিকলি শো হয়। যা আমি পোস্ট করলে এটা পাবলিকলি শো হয়। হ্যাঁ, আপনি যখন অ্যাকাউন্ট করে পোস্ট করেন এটা পাবলিকলি শো হবে না। এটা শুধুমাত্র কি হয়ে যাবে, আপনার যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা এই পোস্টটা দেখতে পারবে, অন্যরা দেখতে পারবে। টু ক্লিয়ার হলে আমরা দেখেন এখানে আরো কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট গ্যাস পোস্টিং এর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনারা তো সকলে জানেন। ডু ফলো এবং নো ফলো নামে দুটো ব্যাকলিং আছে, তাই না? জি ভাইয়া। জি সকলে নিশ্চয়ই জানেন যে ডু ফলো এবং নো ফলো বিষয়টা কি। তাহলে আমি এখানে নো ফলো লিখেছি, ডু ফলো এবং নো ফলো এটা সেপারেট করে দিই, হাইফেন দিয়ে সেপারেট করতে হবে। ডু ফলো এবং নো ফলো সম্পর্কে একটা আইডিয়া আছে আপনাদের কারো? কাইন্ডলি যদি কেউ আমাকে একটু বলেন। না ভাই আপনাদের কাছে জানার চেষ্টা করি, তারপর আমি আমারটা বলবো। আইডিয়া নাই ভাই এটা। ভাই ডু ফলো লিংক হলো যে চেক করবে, আর নো ফলো লিংক হলো যেটা গুগল বট চেক করবে না সেটা। পলাশ ভাই বলবেন এখন, বাকিরা স্যারগুলো তুমি ইউজ করো। জি পলাশ ভাই আপনি বলুন। ভাই ডু ফলো লিংক হলো যেটা গুগল এসে চেক করবে এবং ইনডেক্স করবে, আর নো ফলো লিংক হলো যেটা গুগল বট দেখতে পাবে না আর ইনডেক্স করতে পারবে না। ওকে, এরপর আর কেউ বলবেন? ধন্যবাদ। আর কেউ বলবেন? ভাইয়া ডু ফলো লিংকটা হচ্ছে শো করে, যেটাতে আমি চাপ দিলে ও একটা নতুন ওপেন লিংক হয়। আরেকটা হচ্ছে যে আমার লিংকটা শো করে বাট ওইটা আলাদাভাবে ওপেন হবে না, নো ফলো। আর কেউ কি বলবেন? ভাইয়া ডু ফলো লিঙ্কটা অ্যাকচুয়ালি আমি এই যে ডু ফলো লিঙ্কটা ইউজ করি, সেক্ষেত্রে আমি যে সাইটে ডু ফলো লিঙ্কটা দিব ওই সাইটের পাওয়ার বা জুস যেটা ওটা আমার সাইটে আসবে। আর নো ফলো লিঙ্কটা যদি আমি ইউজ করি, মানে কোনো সাইটে যদি আমি নো ফলো লিঙ্ক দিই, তাহলে সেই সাইটের কোনো পাওয়ার বা জুস আমার সাইটে আসবে না। আমি যেগুলো বলবো দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাটারি হবে আপনার।
ওকে, আমি একটু বলি, তারপরে আপনাদের যে জানার বিষয়টা আছে সেটা আপনারা একটু মিলাই নেবেন, ঠিক আছে? প্রথম কথা, ডুফলো আর নোফলোর মধ্যে প্রথম পার্থক্যটা হচ্ছে রেফারেন্স পার্থক্য। রেফারেন্স পার্থক্য বলতে ডুফলো এবং নোফলো দুইটা গুগল ইন্ডেক্স করে। আমি গুগল বললাম এই জন্য আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, গুগল না হয়ে সেটা তো সার্চ ইঞ্জিন বলা উচিত ছিল আমার, আমি সার্চ ইঞ্জিন বলি। হ্যাঁ, ডুফলো এবং নোফলো দুইটা ব্যাকলিং সার্চ ইঞ্জিন দুইটা ব্যাকলিংটাই করতে পারে। এখন পার্থক্যটা হচ্ছে, মেন পার্থক্যটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স বলতে বোঝানো হচ্ছে, ধরুন আমি দুইটা সাইটের নাম বলি। হ্যাঁ, সেলফ গ্রোথ, উইকিপিডিয়ার সাথে তো সবাই পরিচিত, তাই না? এমন কেউ নাই যে উইকিপিডিয়ার সাথে পরিচিত না। আমার মনে হয় উইকিপিডিয়ার সাথে সবাই পরিচিত। সেলফ গ্রোথের সাথে হয়তো আপনারা অনেকে পরিচিত নয়। আছেন কেউ পরিচিত আছেন? হ্যাঁ না বললে আমার জন্য বুঝতে সুবিধা হবে। না ভাইয়া না। তাহলে উইকিপিডিয়ার সাথে সবাই পরিচিত। আমি আউটটা সাইড করছি, আমার জন্য আরো ভালো হবে। তিনটে সাইটের নাম লিখলাম এখানে, এটা কেটে দিই। আমি দুটো সাইটের নাম লিখলাম, একটা হচ্ছে উইকিপিডিয়া, একটা হচ্ছে কিনজার। উইকিপিডিয়া থেকে আমি ধরো একটা ব্যাকলিং করলাম, ওয়ান ব্যাকলিং, একটা ব্যাকলিং করলাম, আমি এখানে একটা ব্যাকলিং করলাম। তাহলে এই ব্যাকলিংটা কি গুগল ইন্ডেক্স করবে নাকি করবে না? বলুন তো দেখি, উইকিপিডিয়ার ব্যাকলিংটা গুগল ইন্ডেক্স করবে নাকি করবে না? করবে না। কিনজা, আমি কিনজারটা আমি বলি, যেহেতু আপনারা কিনজার নামটা শুনেন নাই, আমি বলি কিনজার ব্যাকলিংটাকেও এখানে ইন্ডেক্স করা হবে। এই দুটো সাইটের মধ্যে একটা সাইট আছে নো ফলো সাইট, কোনটা বলতে পারবেন কেউ? উইকিপিডিয়া করতে পারে। উইকিপিডিয়া কিন্তু নো ফলো সাইট। একটু আগে যেটা বলছিলেন, একটু আমি কাউকে ভুল বলবো না, আপনি যে সাহায্য বললেন উইকিপিডিয়া বলেন, উইকিপিডিয়া হলো আপনার একটা ইয়া সাইট, ওপেন সাইট, যেটা আসলে তথ্যই শেয়ার করে শুধুমাত্র এটার জন্য। এটা ব্যাকলিং করা যায়, জানেন? জি, এটা ব্যাকলিং করা যায়, জানেন? হ্যাঁ জানি। কিনজাতে যে ব্যাকলিংটা করা যাবে, এটা আসলে মানে কম্পিটিটর বা সিমিলার সাইট হইতে পারে, এই জন্য আসলে কিনজারটা মানে ডু ফলো হবে না। আমি বলছি এটা কিছু কিছু সাইট আছে যারা অনেক বেশি রেপুটেড সাইট, যেমন ধরেন ফেসবুক, উইকিপিডিয়া অথবা অন্য যে সাইটগুলো আছে, ওই সাইটগুলো করে কি ওদের নিজস্ব একটা ওয়েবসাইটে দুই ধরনের ব্যাকলিং করা যায়, ডু ফলো করা যায়, নো ফলো করা যায়। ডু ফলো ব্যাকলিং করা যাবে, নো ফলো ব্যাকলিং করা যাবে। কিছু কিছু সাইট আছে তারা শুধুমাত্র নিজের ব্যাকলিং গুলো ব্যতীত অন্য সব ব্যাকলিংকেই নো ফলো ব্যাকলিং হিসেবে চিহ্নিত করে। দ্যাট মিনস সে শুধুমাত্র নিজেকে নিজে রেফারেন্স দেয়, অন্য কাউকে উইকিপিডিয়া অন্য কাউকে রেফারেন্স দেয় না। সে শুধুমাত্র নিজেকে রেফারেন্স দেয়, উইকিপিডিয়া অনলি নিজেকে রেফারেন্স দেয়, অন্য কাউকে রেফারেন্স দিয়ে দেয়। উইকিপিডিয়া, ধরুন আপনি উইকিপিডিয়াতে একটা ব্যাকলিং করছেন, উইকিপিডিয়া যখন গুগল এটাকে ইন্ডেক্স করতে আসছে তখন উইকিপিডিয়া গুগলকে বলবে, গুগল গিয়ে যখন দেখবে উইকিপিডিয়ার মধ্যে আপনার একটা ব্যাকলিং আছে, গুগল আপনার সাইট থেকে ভালো চোখে দেখবে। কিন্তু
নিচে লেখা থাকবে, নিচে উইকিপিডিয়া নিজে লিখে দেবে রেফারেল নো ফলো, তার মানে আমি এটাকে রেফারেন্স দিচ্ছি না। হ্যাঁ আমার এখানে ব্যাকলিং করতে ঠিক আছে, কিন্তু আমি একে কি দেবো না, রেফারেন্স দিব না। ফর এক্সাম্পল কিনজাতে আপনি ব্যাকলিং করেছেন, কিনজা গুগল এসে দেখলো যে কিনজাতে আপনার একটা ব্যাকলিং আছে, গুগল আপনার তুলতে দেবে, কিন্তু ওই আবার লিখে দেবে যে রেফারেন্স দেওয়া মানে হচ্ছে কি সে লিখে দিল যে টপিকের উপর এই সাইটে এই আর্টিকেলটা লেখা হয়েছে সেই সাইটটাকে আমি কি করলাম, রেফারেন্স দিলাম। দ্যাট মিন্স তুমি চাইলে আমার রেফারেন্স ধরে এই সাইটটাকে র্যাঙ্কিং দিতে পারো। ডু ফলো মিনিং হচ্ছে কি এটা বলে দেওয়া যে এই রেফারেন্সের উপর বেস করে তুমি চাইলে তাকে র্যাঙ্কিং দিতে পারো। ওকে, আর নো ফলো মানে হচ্ছে কি ব্যাকলিং আছে কিন্তু কোনো কি নেই, রেফারেন্স নেই। আমরা একটা সাইডে ব্যাকলিং করার এগেইনস্টে কি কি পাই আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে ট্রাফিক পাই। আপনি কোনো একটা সাইডে ব্যাকলিং করলেন, মানুষ এখানে ক্লিক করে আপনার সাইডে আসবে না। আমি ট্রাফিক না লিখে ভিজিটর লিখি, আপনি আরো ভালো বুঝতে পারবেন। যদি কোনো একটা সাইডে একটা অ্যাকাউন্ট করি, আমরা তো সেখান থেকে ব্যাকলিং করে আমরা তো সেখান থেকে ভিজিটর পাবো। সেকেন্ড সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স এটা কিন্তু ইন্ডেক্স হবে, এখান থেকে ইন্ডেক্সও কিন্তু হবে। এখানে তিনটা জিনিস পাই আমরা, একটা হচ্ছে ভিজিটর পাই, রেফারেন্স পাই, ইন্ডেক্স পাই। যদি সেটা ডু ফলো হয়, ডু ফলো হলে আমরা ভিজিটরও পাচ্ছি, রেফারেন্সও পাচ্ছি, ইন্ডেক্সও পাচ্ছি। নো ফলো হলে কি পাবো বলুন তো দেখি? নো ফলো হলে আমি কি পাবো? নো ফলো হলে ভাই ভিজিটর পাবো আর ইন্ডেক্স, রেফারেন্সটা পাবো না। দ্যাট মিন্স ডু ফলো এবং নো ফলোর মাঝখানে পার্থক্যটা হয়ে যাচ্ছে রেফারেন্স। আপনি ডু ফলো সাইট থেকে রেফারেন্স পাবেন, নো ফলো সাইট থেকে রেফারেন্স পাবেন না। এটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর গুগল যখন কোন একটি সাইটকে র্যাঙ্ক করে তখন সে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে রেফারেন্স গুলোকে কালেক্ট করতে থাকে। রেফারেন্স গুলো কালেক্ট করে করে রেফারেন্সের উপর বেস করে সে কিন্তু র্যাঙ্কিং করায়। গুগলের যে 250টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে সেখানের মধ্যে মোস্ট অফ দা এবং কমন এবং সবচেয়ে ভ্যালুয়েবল জিনিসটা হচ্ছে কি রেফারেন্স। আপনি কিন্তু রেফারেন্সের উপর বেস করে কিন্তু কি হবে, আপনার র্যাঙ্কিংটা হবে রেফারেন্সের উপর বেস করে। আমরা জব করতে গেলেও দেখেন যে রেফারেন্স দেখি, প্রমোশন নিতে গেলেও কিন্তু রেফারেন্স থাকে যে আমি যে লোকটাকে ভালো, এই লোকটাকে প্রমোট করা উচিত, নিশ্চয়ই কেউ না কেউ একটু রেফারেন্স বেএসপি হোক বা যে কেউ বা যে সংস্থা আপনি প্রমোশন নিতে চান, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা সে কিন্তু রেফারেন্স দিয়ে লিখে দেয় যে এর কার্যকলাপ অ্যাক্টিভিটিস ভালো, একটি প্রমোশন দেওয়া উচিত। রেফারেন্স কিন্তু লাগবে। একই রকম ভাবে আপনিও তো গুগল তখনই র্যাঙ্ক করবে যখন গুগল আপনার রেফারেন্স ভালো দেখবে। রেফারেন্সটা কিন্তু গুগল ভালো চোখে এটাকে গুরুত্ব দেয়। আমাদের বুঝতে পারছেন নো ফলো এবং ডু ফলোর মাঝখানে মেইন এটা হচ্ছে রেফারেন্স। এই জন্য যাদের মধ্যে একটু ভুল ধারণা আছে আমি একটু ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি। ডু ফলো লিঙ্কটাকে গুগল ইন্ডেক্স করে, নো ফলো লিঙ্কটাকে গুগল ইন্ডেক্স করে, এটাকে ইন্ডেক্স করে। ডু ফলো লিঙ্ক করলে আপনি ভিজিটর পাবেন, নো ফলো লিঙ্ক করলে আপনি ভিজিটর পাবেন। এটাকে আমরা অনেকে লিঙ্ক ইউজ করতে পারেন। রেফারেন্সটা শুধুমাত্র নো ফলো থেকে আপনি রেফারেন্স পাবেন, ডু ফলো থেকে আপনি রেফারেন্স পাবেন না। তবে এখানে মাঝখানে একটা কথা আমি বলে নেই, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি সাইট হচ্ছে নো ফলো সাইট একটু বেশি ওয়ার্ল্ডে, এই জন্য র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কিন্তু 70-30 or 80-20 একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা মানে হচ্ছে 70 হচ্ছে কি 70টা আপনার 100টা ব্যাকলিং এর মধ্যে আপনার যতগুলো ব্যাকলিং করেন, ধরুন আপনি 1 লক্ষ ব্যাকলিং করছেন, আপনার 70% ব্যাকলিং হতে হবে ডু ফলো, 30% ব্যাকলিং হতে হবে নো ফলো, যাতে করে নো ফলো সাইটগুলোরও কি থাকে, গুরুত্ব বজায় থাকে। এজন্য কি করা হয়, নো ফলো সাইটগুলোরও কি করা হয়, গুরুত্ব আছে। একদম এখান থেকে রেফারেন্স পাবেন না, এজন্য এখানে আপনি ব্যাকলিং করবেন না বিষয়টা কিন্তু এমন নয়। যেহেতু আপনার এখান থেকেও আপনার কি করা সম্ভব, আমাদের যেটা রেশিও আছে, রেশিওটা হচ্ছে 70-30 এখানে সবচেয়ে বেশি সংখ্যা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার ডু ফলো, সবচেয়ে কম সংখ্যা যেটা দেখতেছেন সেটা হচ্ছে নো ফলো। দ্যাট মিন্স আপনাকে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করানোর জন্য নো ফলো ব্যাকলিংকেরও প্রয়োজন আছে। আমার কথা বুঝতে পারছেন এতটুকু?
এটা আসেনি, এটা আমি এরপরে এটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। এটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? ওকে, ধন্যবাদ। আমি তাহলে নেক্সট এবার আসেন, আমরা তো তাহলে আমরা প্রথমে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো কাকে? আমরা ডু ফলো সাইট গুলোকে আমরা গুরুত্ব দেবো। আমরা চেক করে নেবো যে কোন সাইট গুলো ডু ফলো আছে। ওকে, এবং আচ্ছা এই দুইটার মধ্যে কাকে বেশি গুরুত্ব দেবেন, পাবলিক কি কমিউনিটি? পাবলিক। আর এই দুইটার মধ্যে কাকে গুরুত্ব দেবেন? অনেকে নো ফলো বলছেন এখন। হ্যাঁ, আপনাদেরকে ভালোভাবে বলে রাখি, এটা হবে কি? তবে হ্যাঁ, সবগুলো করলে হবে না, আপনাকে রেশিওটা মেনটেন করতে হবে। ঠিক আছে, 30 আর 70, 20 আর 80, বেশি যেটা সেটা ডু ফলো, কমটা হচ্ছে নো ফলো। এই রেশিওটা আপনাকে মেনটেন করতে হবে। দুই এক আগে বড় হলো ওটা আমার প্রবলেম হয় না। একদম 80 হইতে পারে, এমন এখানে হতে পারতো না, 78 হইতে পারতো না, 75 হইতে পারতো না, হতে পারতো। আর এটাতে খুব একটা প্রবলেম হয়। এবার আসেন, এবার আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট সাইডের মধ্যে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে স্কোর। কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। একটা সময় গুগল নিজে স্কোরিং করতো, এটাকে বলা হচ্ছে পিআর, মিনিং হচ্ছে পেজ র্যাঙ্ক। গুগল নিজে রেটিং করতো, এখন কিন্তু গুগল আর রেটিং করে না। যার যখন থেকে গুগল রেটিং করা বন্ধ করে দিয়েছে, তখন কিছু পপুলার সাইট যেমন মস, আরএফ, মেজেস্টিক, এরপরে হচ্ছে সামরেশ, এটা আরো অনেকগুলো সাইট আছে, অনেকগুলো সাইট নাম বলতে গেলে নাম শেষ হবে না। এরা রেটিং করা শুরু করে দিয়েছে, এরা একটা রেটিং সিস্টেম চালু করছে। এদের রেটিং সিস্টেমটা কেমন? যেমন মত বলতেছে আমার এখানে দুটা রেটিং সিস্টেম আছে, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে পিএ। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, আমি লিখে দিচ্ছি মিনিং গুলো। ডোমেইন অথরিটি, আর হচ্ছে পেজ অথরিটি। মতো বুঝতে পারছেন? এখন ডোমেইন অথরিটি জিনিসটা কি, পেজ অথরিটি জিনিসটা কি, আমি একটু ব্রেক করার ট্রাই করছি। ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে abc.com। আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, ইনক্লুডিং হোম পেজ। হোম পেজটাকে ধরে নাও হোম পেজ। হোম পেজের 5টা পেজ আছে, আমি বললাম তো, আমি বাকিগুলো এবিসিডি দিয়ে দিই। ওকে, বোঝার সুবিধা। প্রথমে আপনাকে বুঝতে হবে পেজ অথরিটিটা বুঝতে হবে। আচ্ছা, আপনারা যদি বুঝে থাকেন তাহলে তো বুঝতে হবে। এটা কি বুঝেন আপনারা, পেজ অথরিটি এবং ডোমেইন অথরিটির বিষয়টা কি এবং কিভাবে এটা বের করে নির্ধারণ করা হয়? না ভাইয়া, আমি বের করে দিচ্ছি। এটা বের করা হয় মূলত আপনার কন্টেন্ট কোয়ালিটি কেমন। ধরুন এই হোম পেজের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কোয়ালিটি কেমন। এখানে আমি পেজ ধরি, এই পেজটার কন্টেন্ট কোয়ালিটি কেমন, এই পেজটাতে কি পরিমাণ ভিজিটর আসে, এই পেজটার লিঙ্কে কি পরিমাণ ব্যাকলিঙ্ক করা আছে, যে ব্যাকলিঙ্ক গুলো করা আছে এগুলোর আসলে কোয়ালিটি কেমন, সবগুলো বেস করে এখানে একটা স্কোর দেওয়া হয়। এটাকে বলা হয় পিএ। ধরুন এই পেজের পিএ হচ্ছে 60, বি পেজটার পিএ হচ্ছে, আমি এটাকে আর সংক্ষেপে লিখি, বি পেজটার পিএ হচ্ছে 55, সি পেজটার পিএ হচ্ছে 20, বি পেজটার পিএ হচ্ছে 90। তাহলে হোম পেজটার পিএ হচ্ছে আপনার 45। তাহলে 5টা পেজ পেয়ে গেল না, এই 5টা পেজের পিএ হচ্ছে। আমি আবার বলছি, পিএটা নির্ধারণ করা হয় যে কন্টেন্ট কোয়ালিটি কেমন, ওই পেজের কেমন ব্যাকলিঙ্ক আছে, এই পেজের ভিজিটর কেমন, এই বিষয়গুলোর উপর বেস করে একটা পিএ মানে পেজ অথরিটি নির্ধারণ করা হয়। তাহলে আমি এখানে কয়টা পেলাম একটু কাইন্ডলি দেখেন তো। একটা পেলাম 45 যোগ 60 যোগ 55 যোগ 20 যোগ 90, তাহলে কত হয় টোটালি? একটু বের করার ট্রাই করি। 270 ডিভাইডেড 5, যদি 5টা পেজ ডিভাইডেড 5, 270 ছিল না?
70 ভাগ 5 হয়ে যাবে কত? ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল, করতে পারি? এবারে 5 হলে হয়ে যাচ্ছে ডিএ এবং পিএ কত নিচে হলে তাহলে এটা নিতে এই হবে? একটা ওয়েবসাইটের পিএ মানে পেজ অথরিটি আচ্ছা, প্রত্যেকটা ঠিক আছে। পেজ আলাদা হতে পারে, কোন পেজে বেশি হতে পারে, কোন পেজে কম হতে পারে। এটা নির্ভর করতেছে ওই পেজের কন্টেন্ট কোয়ালিটি, ট্রাফিক, ব্যাকলিঙ্ক এগুলোর উপর নির্ভর করে প্রত্যেকটা পেজের পিএ আলাদা হতে পারে। কিন্তু প্রত্যেকটা সবগুলো পেজের পিএ এর গড় নাম্বারটাই হয়ে যাবে সেই ওয়েবসাইটের পিএ। বুঝছেন? ডিএ হচ্ছে গড় নাম্বার, পেজগুলোর পেজ অথরিটির গড় নাম্বার হচ্ছে কি ডিএ। ক্লিয়ার? ভাই ডোমেইন স্কোর আর ডিএটা কি সেম? মানে ডোমেইন স্কোর যেমন গুগল সাজেস্টে আমি আপনাকে একটা দেখালাম, তো একটা দেখানোর সাথে আপনি বাকিগুলো বুঝতে পারবেন। আমি বলছি, একটু সময় দিন আমাকে। ডোমেইন স্কোরে আমি আসবো, এরপরে পেজ অথরিটি নামে একটা আছে, ওটা হচ্ছে কি সামরাশের দিকে আসবে। আমরা এটুকু ক্লিয়ার হয়েছেন কিনা? জি ভাই, জি ভাই। আমাকে 5টা মিনিট সময় দেবেন, আমার একটু কল রিসিভ করতে হচ্ছে। হ্যাঁ, আমি ক্লাসটা হয়তো 10 মিনিট কন্টিনিউ করবো, এটুকু কন্টিনিউ করে আজকে শেষ করবো। 5টা মিনিট সময় দেবেন। নিচের দিকে রাখতেছি। এবার যদি আমি আরএফএস এর বেলায় আসি, আরএফএস যেটা করে, আরএফএস করে কি ভিআর ভিউ আছে। ভিআর এর মিনিং হচ্ছে, আমাদের শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই, শোনা যাচ্ছে। ডোমেইন রেটিং। ভিআর এর মিনিং হচ্ছে ডোমেইন রেটিং, আর ইউআরএল মিনিং হচ্ছে আপনার ইউআরএল রেটিং। ওকে, তাহলে এই ডিআরটা হচ্ছে ডি এর মতো। কথা ক্লিয়ার দিচ্ছেন? আমরা ডিএটা যেভাবে বের করছি, এখানেও ডিআরটা একইভাবে বের করা হয়। আবার ইউআরটা হচ্ছে কার মতো জানা হবে বলুন দেখি? পেজ অথরিটির মতো। এখন কথা হচ্ছে ডিআর, ধরুন একটা ওয়েবসাইটের ডিএ হচ্ছে 20, তাহলে ডিআর কি 20 হবে? জি ভাই। ডিআর তখন 20 হবে না, কারণ হচ্ছে কি এই ডিএটা মজ দিছে না, বের করতে হয় একইভাবে। এটাকে পেজ অথরিটির উপর বেস করে আসলে ডিআরটা নির্ভর করে, ডিএ এবং ডিআরটা নির্ভর করে আসলে পেজ এবং ইউআরএল এর উপর। তো এই নাম্বারিং সিস্টেমটা মজের একটা অ্যালগরিদম আছে, সেটার উপর বেস করে একটা নাম্বারিং দিয়ে পেজ অথরিটিতে। আরএফএস এর একটা নিজস্ব অ্যালগরিদম আছে, আরএফএস তাদের অ্যালগরিদমের উপর বেস করে ইউআরটাকে দেওয়া হয়, ইউআরটা দেওয়া হয়। এটা ডিফারেন্ট, কারণ এটার উপর বেস করে কিন্তু এটা হয়, তাই না? এটাতে অ্যাভারেজ মার্ক, এটার উপর বের করে এটা হয়। সো অ্যালগরিদমের উপর ভিত্তি করে এদের কি হতে পারে, স্কোরিংটা উঠানামা হতে পারে। ডিএ যদি 20 হয়, ডিআরটা 20 হবে এমন কোনো কথা নেই, ডিআরটা বেশি হতে পারে, কমও হতে পারে। তো এটা পুরোপুরি নির্ভর করতেছে তাদের অ্যালগরিদমের উপর। অ্যালগরিদম যেহেতু ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট হতে পারে। এবার আসি পিএফ সিএফ। পিএফ মানে তো ট্রাস্ট ফলো, আর সিএফ মানে হচ্ছে সাইটেশন ফলো। এটা হচ্ছে কার মতো? ডিআর এর মতো, ডি এর মতো। আর এটা হচ্ছে কার মতো? ইউআর এর মতো, পি এর মতো। আপনাকে বুঝতে পারছেন? একই নিয়মটা একই, কিন্তু অ্যালগরিদমের যেহেতু ডিফারেন্সেস আছে, অ্যালগরিদমের ডিফারেন্সেস এর উপর বেস করে এটা ডিফারেন্ট হবে, একই স্কোর হবে না। এটা 20 হলে এটা 20 নাও হতে পারে, একটু ভিন্ন হতে পারে, বেশি হতে পারে, কমও হতে পারে। এটা একই রকম, বেশি হতে পারে, কমও হতে পারে। যেহেতু এদের প্রত্যেকটা, এদের কিন্তু নিজস্ব কিন্তু রোবট আছে, এদের প্রত্যেকটা রোবটের কিন্তু অ্যালগরিদম ভিন্ন। যেহেতু অ্যালগরিদম ভিন্ন, স্কোরিং এর মধ্যে একটা ভিন্নতা আছে। ঠিক আছে? এখানে একই রকম ভাবে একজন প্রশ্ন করলেন উবার সাজেস্ট। উবার সাজেস্ট আপনারা যেটা করে, উবার সাজেস্ট করে বিএস করে। বিএস মানে হচ্ছে ওরা একটাই করে পুরোটা মিলে। বিএস মানে হচ্ছে ডোমেন স্কোর। এর আগে যে কথাগুলো বললাম এটার সাথে একই কথা, কারণ উবার সাজেস্টের নিজস্ব কি আছে, নিজস্ব একটা অ্যালগরিদম আছে। তারা তাদের নিজস্ব অ্যালগরিদম ফলো করে স্কোরিংটা করে। তাহলে কখনোই একটা ওয়েবসাইটের ডিএ যদি 20 হয়,
তাহলে কখনোই ডি এর সাথে কিন্তু কার মিল আছে, ডিআর এর মিল আছে, সিএফ এর মিল আছে, ডিএস এর মিল আছে, তাহলে সবগুলো কিন্তু কখনোই এক হবে না, এটা ভিন্ন ভিন্ন হবে। আর কি এর ক্ষেত্রে বলবো, একটা ওয়েবসাইটে কি যদি কি হয়, কেস অথরিটি যদি ধরুন 30 হলো, তাহলে সবগুলো 30 হবে না, এটার মধ্যে ভিন্নতা আছে। কারণ ভিন্নতাগুলো থাকার মেইন কারণটা হচ্ছে এদের অ্যালগরিদমের মধ্যে ভিন্নতা আছে। যেহেতু অ্যালগরিদমের মধ্যে ভিন্নতা আছে, তো এখানে আপনার কি থাকবে, নাম্বার পয়েন্টের মধ্যে ভিন্নতা। ধরুন আপনি একটা অ্যাসে লিখলেন, আপনি 5টা ডিফারেন্ট বা 10জন ডিফারেন্ট টিচারকে দিবেন যে আপনি এই অ্যাসেটাকে মার্কিং করেন, তাহলে সব টিচারকে সমান সমান সংখ্যক নাম্বার দিবে নাকি কেউ একটু বেশি দেবে, কেউ একটু কম দিবে? আপনারা বলেন। এটা ভেরি হয় টিচার টু টিচার রেগুলেশন। এক একজন এক একটা পছন্দ করে, এক একজনে কিন্তু এক একটা পয়েন্ট পছন্দ করে, কেউ স্টার্টিং পছন্দ করে নাম্বার দেয়, কেউ লেন্থ পছন্দ করে নাম্বার দেয়, তাই না? কেউ গ্রামাটিক্যাল এরর পছন্দ করে নাম্বার দেয়, কেউ ইনফরমেশন বেস পছন্দ করে। তাহলে টিচার যেমন ভিন্ন থাকতে পারে, কারণ তাদের নিজস্ব মতামত থাকতে পারে, তাদের নিজস্ব চিন্তা ভাবনা থাকতে পারে, ঠিক একই রকম ভাবে জিনিস একই হলো, প্রত্যেকটা যেহেতু টুলস এর অ্যালগরিদম ভিন্ন, স্কোরিং পয়েন্টও ভিন্ন হতে পারে বা ভিন্ন হবে। ক্লিয়ার হয়েছেন? আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, উনি ওনার আনসারটা নিশ্চয়ই এখন পেয়েছেন। আফসার ভাই, আপনি আনসারটা পাইছেন? ভাই আর কি বলবো, অনিরুল ভাই, শুনতে পাচ্ছি ভাই? ওই ডি এর যে নাম্বারিংটা করলেন না পি এ দিয়ে, ওইটা আবার একটু বুঝায় নেন তো সংক্ষেপে। ধরুন আপনার ওয়েবসাইটে 5টা পেজ আছে, হ্যাঁ? পেজ একটা হচ্ছে হোম ফর এক্সাম্পলের জন্য, একটা হচ্ছে এ বি সি ডি, 5টা পেজ। তো প্রতিটা পেজের নাম্বারিং ভিন্ন হতে পারে। যেমন নাম্বারিংটা কিভাবে করা হয়, আপনার কন্টেন্টের লেন্থ কত বড়, আপনার কন্টেন্টের কোয়ালিটি কেমন, আপনার সেই পেজে ভিজিটর কেমন, সেই পেজে কেমন ব্যাকলিঙ্ক করা হয়েছে, সবকিছুর উপর বেস করে প্রতিটা পেজকে একটা আলাদা আলাদা নাম্বারিং করা হয়। ধরুন প্রথম পেজে নাম্বার দেওয়া হয়েছে, পেজ নাম্বার দেওয়া হয়েছে 45, দ্বিতীয় পেজে নাম্বার দেওয়া হয়েছে 60, তৃতীয় পেজে নাম্বার 55, এরপর একটা নাম্বার হচ্ছে 20, এরপর একটা নাম্বার হচ্ছে 90। ধরেন সবগুলোকে যোগ করলে হয়েছে 270, এবং সেটাকে কয়টা পেজে যোগ করলে 270 এভারেজ করা হয়েছে আর কি, ভাগ করে পাওয়া গেছে কত, 54। তাহলে 54 হয়ে যাবে সেই ওয়েবসাইটটা ডিএ। আর পিএ হবে কি, প্রত্যেকটা পেজে পিএ আলাদা আলাদা হতে পারে, কোনটা বেশি কোনটা কম, এমন জিরো হতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, বুঝছি। আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কটা নেক্সট ক্লাসে করব, আরো ক্লিয়ার হয়ে যাবে। টোটাল আমার মনে হয় আরো 2টা ক্লাস লাগতে হবে, এটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। টপিকটা অনেক বড়, তাই ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি আর কি। যার কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? জি ভাই, একটা কোশ্চেন ছিল, ফার্স্টের দিকে বলছিলাম ওই এসইও কম্পিটিটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা ডেমো ফরম্যাট করছিলাম, ওটা একটু কাইন্ডলি একটু দেখে দিতেন। দেখাবো ভাই? ঠিক আছে, করে দেখুন। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি এর মধ্যে জিজ্ঞেস করে নিই আপনাদের কারো কি আর কোনো আজকে যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর মতো কোয়েশ্চেন থাকে কিনা। আমি অনেকে আমাদের একটু রাগ করতে পারেন। জি ভাই, আজকের যে কন্টেন্ট গুলো এখানে মানে আপনি টাইপ করে আমাদের বুঝালেন, এটা একটু দিয়ে দিলে ভালো হতো। অনেকে আমার সাথে একটু রাগ করতে পারেন। আমি আসলে ধরুন আমি হচ্ছে এখানে, আপনি আমাকে প্রশ্ন করে রেখেছেন এখান থেকে, কারণ আমি যদি এখান থেকে আলোচনা করতে যাই হয়তো আপনি বুঝবেন কিন্তু বাকিটা বুঝবে না, এই জন্য আমি পুরোটা আগে আলোচনা করে ফেলবো। এরপর যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে আমি আপনার কোয়েশ্চেনটা আনসার করব, এটা আপনার জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে, কেউ বিরক্ত হবে না। আদারওয়াইজ দেখবেন বাকিটা বিরক্ত হয়ে যাচ্ছে। আবার একটা প্রশ্ন বলেন। সাউন্ড অফ করে নেন, সাউন্ড অনেক বেশি ডিস্টার্ব করতেছে। তো চ্যাটে দিয়ে দিচ্ছি। আপনি এক্সেলটা দেখান, আমি দেখতেছি, স্ক্রিন দেখতেছি। লিংক শেয়ার করবো নাকি ভাই? তাহলে বেটার হয় কোনটা, লিংক শেয়ার? আপনি আমাকে লিংকটা দিয়ে দেন, আমি চেক করে দেখি যদি ড্রাইভে থাকে। হ্যাঁ ড্রাইভে আছে, তাহলে লিংকটা দেই। আমার এখানে এবিসি 5 পেজ পর্যন্ত গেছে, বাকিগুলো দিয়ে দিই। লিংকটা পাইছেন ভাই? আসলে আমি চেক করতে যাই।
জি স্যার, স্যার ট্রাস্ট ফলো আর হচ্ছে সাইটেশন ফলো স্যার, এটা যদি একটু এর স্কোরটা কিভাবে মেজার করা হয় আর কি, মেথড গুলো যদি একটু বলতেন স্যার। আমি এটা যেভাবে বের করে সাইটেশন ফলোর স্কোরটা সেম ভাবে বের করে, তবে সেটা আপনার ম্যাজিস্ট্রেট, সাইটেশন ফলোটা হচ্ছে ম্যাজিস্ট্রেট, এটার ওনার হচ্ছে ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের অ্যালগরিদম অনুযায়ী সাইটেশন ফলো ধরনের সাইটেশন ফলো অনুযায়ী প্রত্যেকটা পেজকে ভাগ করা হয়। তো পেজগুলোর গড়ই হচ্ছে আপনার কি ট্রাস্ট ফলো, একই রকম ভাবে ডি এবং পি যেভাবে করছেন সবগুলো একই রকম ভাবে, শুধুমাত্র উবার সাজেস্ট একটু ভিন্ন, আর সবগুলো সেম। এখানে পেজ অথরিটি আমরা যেভাবে বের করছি, আপনার পেজ অথরিটি সিমিলার ধরে নেন কাকে, টিএফ কে, আর ডিএস সিমিলার ধরে নেন টিএফ কে, মানে ট্রাস্ট ফলো। তাহলে একই ভাবে যাবে, শুধুমাত্র রুলস এর নাম চেঞ্জ আছে আর অ্যালগরিদম চেঞ্জ আছে, আর কিছু নেই। অ্যালগরিদম গুলো সমানই, প্রায় সমান। কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট লেন্থ, ট্রাফিক এবং ব্যাকলিঙ্ক, চারটা জিনিস দেখা হয়। বুঝতে পারছেন এখন? আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা, তাও যদি কনফিউশন থাকে বলেন। জি স্যার, বুঝতে পারছি। একটু দেখে নিই। কন্টেন্ট এটা কি করছেন? কম্পিটিটর অ্যানালাইসিস করছেন? ভাইয়া কিওয়ার্ড থেকে শুরু করে আর কি কম্পিটিটর অ্যানালাইসিস পর্যন্ত আর কি করছি, একটা ডেমো করছি আর কি। মানে গিগ গুলো দেখলাম যে কিরকম সার্ভিস দিচ্ছে ফাইবারে, সেইভাবে আর কি একটা করার চেষ্টা করছি নিজে নিজে। এখন কি কি আসলে আরো ইনক্লুড করলে ভালো হয় বা বাদ দিলে ভালো হয় সেটা একটু সাজেস্ট করেন। বুঝতে পারছেন আপনি কি নিয়ে করছেন? নিশ কম্পিটিটর অ্যানালাইসিস ফর XYZ, আপনি কি জন্য করছেন তাও তো বুঝতেছি। ও আমি এটা হলো ভাই স্পোর্টস শুজ নিয়ে করছি, নিশটা আসলে স্পোর্টস শুজ, ওটা নিয়ে। লিখেন নাই, নিশটাও করে লিখতে হবে যে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস যে করছেন সেটা আসলে কোন নিশে করছেন, প্রথমে এটা লিখতে হবে, লিখে তারপর আপনাকে করতে হবে। আচ্ছা, লিঙ্কটা আমি রেখে দিচ্ছি, আমি চেক করে দেখতে হবে, চেক করে সময় নিয়ে চেক করতে হবে। আমি লিঙ্কটা লিখে দিচ্ছি, লিঙ্কটা রেখে আপনি, আমি একটা ইমেল দিচ্ছি, আপনি আমার ইমেল থেকে ওই আপনার পেজের করে দেন আমাকে। বলেন ভাই। এডিট করে দেন ওই আমি কি লিখে আমি আপনার শীটে এডিটর করে দেন আমাকে, এডিটর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকি আমি আপনাকে এক্সেল ফাইলটাই পাঠাই দিব মেইলে? আমি আপনার এটার মধ্যে যখন চেঞ্জ করে দেবো, কোথায় বুঝতে পারছি, আপনাকে পয়েন্ট করে দেবো, এখানে কোথায় মার্ক করে দেবো। ঠিক আছে ঠিক আছে ভাই, আপনার তাহলে ইমেলটা একটু কাইন্ডলি আমাকে দিয়ে দেন। ওকে, আজকে যদি কারো ক্লাসটা কোনো কনফিউশন থাকে আপনি এখনো বলতে পারেন, আমি ক্লাস থেকে লিভ নেবো। হ্যাঁ স্যার, আমাদের কম্পিটিটিভ অ্যানালাইসিস এবং অডিট, এসইও অডিট যেটা স্যার, আমি একটা অডিটের আপনাদেরকে ডেমো দিব। জি স্যার। আপনাদের গ্রুপগুলো তো অনেক গ্রুপ, তো স্যার এটার উপর আমাদের যে আরেকটু বিস্তৃত নলেজের দরকার ছিল স্যার, কারণ হচ্ছে সেক্টরটা অনেক বড় স্যার, এর রিপোর্টিং, এর ভ্যালুয়েশন, এটা আসলে অনেক বেশি তারাই জড়ছে এই কম্পিটিটর অ্যানালাইসিস এবং অডিটে, তারাই বেশি জড়ছে যারা পার্সোনাল ওয়েবসাইট নিয়ে প্ল্যানিং করে, আমি আপনাদেরকে দুটো ডেমো দিয়ে দেবো। অডিটের উপর আমার একটা ডেমো করা আছে, আর আমার ল্যাপটপ না থাকার কারণে আমার কাছে আসলে কোনো কিছুই নেই। অডিটের উপর আমাদেরকে একটা টাস্ক দিয়ে দেন। আচ্ছা, আমি অডিটের উপর একটা ডেমো দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেই ডেমোটা একদম হুবহু করবেন না ভাই, আমি রিকোয়েস্ট থাকবে যে হুবহু করবেন না কেউ। আমার অডিটের ডেমোটা দেখে আপনারা আগে একটু দেখেন, দেখে আপনারা নিজেরাই একটা টাস্ক নেন, কোনো সমস্যা নেই। আমি তো কাউকে নির্দিষ্ট করে বলে দেবো, নির্দিষ্ট করে বলে দিলে বলবেন যে এই প্রবলেম সেই প্রবলেম, অনেকগুলো প্রবলেম করবেন, এই জন্য নির্দিষ্ট করে বলছি না। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা টাস্ক নিয়ে বা একটা সাইট নিয়ে এটার উপর অডিট করে নিয়ে আসেন। আমার তো বুঝতে পারছেন? আপনারা যে কোনো একটা সাইটের উপর অডিট করেন, কোনো সমস্যা। আমি নির্দিষ্ট করে বলে দিলে অনেকে বলবেন যে এই সাইটটার মধ্যে এই সমস্যা, এই সাইটটার মধ্যে এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায় না, অনেকগুলো বাহানা খুঁজবেন। তো বাহানা না খোঁজার জন্য আমি বলছি আপনারা আপনাদের মধ্যে একটা সাইটে অডিট করে নিয়ে আসুন। তো আমি আপনাকে একটা ডেমো অডিট দিব, এটা কিভাবে দেওয়া যায় আপনাকে।
ফেসবুক পেজে দিয়ে দেন আপনার যে হ্যাঁ, আমি গ্রুপটাতে আমি কি দিয়ে দেবো, একটা অডিট ডেমো আপলোড করে দেবো। জি, ওটা বেটার। আমি একটা অডিটের ডেমো আপলোড করে দেবো, ওটার থেকে ফাইলে করে দিলে হবে। ওইটাতে দিয়ে দিই, তাহলে ওইটার থেকে আপনারা একটা ডেমোটা নিয়ে ডেমোটা দেখবেন, দেখে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইট ক্লিক করে ওটার উপর অডিট করেন। হ্যাঁ, এখানে কোন ফেসবুক গ্রুপের কথা বলছেন যদি একটু কাইন্ডলি বলতেন, আর লিংকটা যদি একটু চ্যাট বক্সে দিয়ে দিতেন। কেউ একজন ওনাকে লিঙ্কটা দেন। আমাদের একটা ফেসবুক গ্রুপ করা হয়েছে, সেখানে আমরা আসলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এটা আপনাদের বেসে নিয়ে না, শুধুমাত্র অনেকগুলো বেস নিয়ে করা হয়েছে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্সগুলো এখানে শেয়ার করা হবে, যেগুলো হয়তো ক্লাসের মধ্যে উইলিংলি বলা যায় না, একটু রেস্ট্রিকশন আছে বলতে গেলে, ওগুলো এখানে আলোচনা করা হবে। আমার ল্যাপটপটা আসলেই, ল্যাপটপ সার্ভিসিং এ গেছে, আসলেই আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন। যেহেতু ল্যাপটপ দিয়ে আসলে আমি কোনো সফটওয়্যার ইউজ করছি না, শুধু ব্রাউজার ছাড়া, ওইটা আসলে আপনারা কন্টিনিউয়াসলি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, কেউ যদি একটু কষ্ট করে চ্যাট বক্সের লিংকটা একটু দিয়ে দিতেন। কেউ একটু দিয়ে দেন ওনাকে। একটা প্রশ্ন ছিল ভাইয়া। তাদের কোনো প্রশ্ন নেই, তারা লিখ নিতে পারবেন। ভাই আমার প্রশ্নটা হলো, আমরা যে গেস্ট পোস্টিংটা করব, বিভিন্ন যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলো কিভাবে পাবো? ওটা তো আমি বললামই, গেস্ট পোস্টিং এর উপর 3টে স্টেপ বাই স্টেপ কাজ হবে। একটা কাজ আজকে গেল, বেসিক জিনিসটা আমি বুঝালাম। সেকেন্ড ক্লাসে আমি আপনাদেরকে বলবো এগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, ঠিক আছে? এবার বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে গ্রিট করতে হয়। নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে সাইটগুলো খুঁজে বের করতে হবে এবং কিভাবে কি করতে হবে আপনারা পোস্ট করবেন, বুঝতে পারছেন? এরপরের ক্লাসে দেখাবো যে আপনারা কিভাবে এই সার্ভিসটা নিয়ে গিগ তৈরি করবেন এবং সেগুলোকে র্যাঙ্ক করবেন। এটা তৃতীয় ক্লাসে দেখাবো, বুঝতে পারছেন? জি ভাই। তখন এই যে পারফরমেন্সগুলো থাকবে। আমার কথা হচ্ছে যতটুকু দেখাবো ওতটুকু যদি বুঝতে পারেন, নেক্সট ক্লাস আর দুইটা ক্লাস যদি আপনি করেন, গ্যাস পোস্টিং এ আপনি মোটামুটি বস হয়ে যেতে পারবেন। আপনি গ্যাস পোস্টিং এর উপর ক্লাস নিতে হবে। আমি ভিডিও করে আপনি চাইলে 1 মাসের, এই যে আমি 3 দিনে যা শেখাবো এটা দিয়ে আপনি 1 মাস ক্লাস নিতে পারবেন, 12টা ক্লাস নিতে পারবেন। আচ্ছা, যে আমাদের এক ভাই বোনের সম্ভবত লিঙ্ক শেয়ার করেছেন, এই লিঙ্কে জয়েন করার সময় কিন্তু একটা সিক্রেট কি চাইবে। সিক্রেট কিটা হচ্ছে ইজি এলবিটি, এটা কপি করে দিয়ে দেবেন। আপনাকে মেইল করে দিছি। হ্যাঁ জি, মেল না, আমার মেলটাকে অ্যাটাচ করে দিলে হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ওখানে শেয়ার বাটনও ইয়া করে দিছি, সমস্যা নেই। এডিটর করে দিয়েছেন তো না? এডিটর লাগবে, ভিউয়ার হলে হবে না। ভিউয়ার হলে আমি দেখতে পাবো। এডিটরই করা আছে ভাই। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। যারা আজকে ক্লাসটি করেছেন তারা নেক্সট 2টা ক্লাস কোনোভাবে মিস করবেন না। মানে 3টা ক্লাস করলে শুধুমাত্র গেস্ট পোস্টিং দিয়ে আপনি আপনার ক্যারিয়ার করতে পারবেন, আপনাকে অন্য কিছু করতে হবে না। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। কাজগুলো করে আসবেন ভাই, কাজগুলো করে আসবেন, সবার জন্য নষ্ট না, কাজগুলো অবশ্যই করে আসবেন। অ্যাকাউন্ট গুলো করে আসবেন। আর মাইক্রো ওয়ার্কার, ক্লিক ওয়ার্কার একটা 2টা ধরে কাজ করে দিও। ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।